তাহলে আমরা যে তোমার ধরো হাউস ফ্লাইয়ের ক্ষেত্রে তুমি পিয়ার্সিং সাইকিংটাই মাউথ পার্স দিয়ে দাও, তাহলে কি হয়ে গেল, তার মাউথ পার্সটাই রং হয়ে গেল। ফলে কি হবে, সবগুলোকে একটা ঠিকঠাক লিখেছো, বাট একটা ভুল একটা লাগার কারণে তুমি কিন্তু আর ওই ফ্যামিলিটা আইডেন্টিফাই করা যাচ্ছে না। বুঝতে পেরেছো? কাজেই তোমরা খুব সুন্দরভাবে ক্যারেক্টারগুলো দেখবে, এবং এটা এত কঠিন কিন্তু কিছু না, ভেরি সিম্পল। শুধুমাত্র দুই একটা এক্সেপশনাল ক্যারেক্টার যেগুলো আছে ওগুলাকে তোমরা মাথায় রাখবে ফ্যামিলির, আর বাকিগুলো জেনারেল ক্যারেক্টার। বুঝতে পেরেছো? দেখো আমাদের মানুষের ক্ষেত্রেও যদি আমরা বলি কোনাকে মানুষের বর্ণনা দিতে যাই, হ্যাঁ, তখন হয়তো আমরা মানুষের জেনারেল একটা ক্যারেক্টার বলি। ধরো সাপোজ কোনো একটা ছেলের বর্ণনা দিতে গেলাম, হ্যাঁ, ছেলের গায়ের রং শ্যামলা, সবকিছু ঠিক আছে, কিন্তু তার ডান দিকের যে গাল আছে, গালে একটি তিলক আছে, তাহলে দেখো তার আইডেন্টিফাই ক্যারেক্টারটা কি হয়ে গেল, শ্যামলা তো অনেক ছেলেই আছে, তাই না, কিন্তু তার ডান গালে একটা তিলক আছে। এই তিলক দেখে কিন্তু তুমি ওই ছেলেটাকে কি করে ফেলতে পারবা, তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারবা। এখন তুমি যদি বলো যে না তার বাম গালে একটি তিলক আছে, লিখে দাও পরীক্ষার খাতায়, হ্যাঁ, এখন তো তুমি জব্বর মরে বেরোইছো ছেলেটাকে খুঁজতে, এখন তো তুমি আর ওই ছেলেকে আর খুঁজে পাবো না, পাবে? কখনোই পাবে না। অর্থাৎ তুমি ফ্যামিলির কি হবে, মিস ইন্টারপ্রিটেশন, ইনসেক্ট আইডেন্টিফিকেশন এর মিস ইন্টারপ্রিটেশন হবে। বুঝা গেছে? অনুপ বিশ্বাস, তুমি মিউট দাও। একটা এক্সাম্পল হচ্ছে হাউস ফ্লাই, এটা আমরা পড়েছিলাম গত ক্লাসে। আমরা এখন ফর্মালি ক্লাস শুরু করছি, যেহেতু 10টা বেজে গেছে। এখন আমরা পরের যে ফ্যামিলিটি পড়াবো সেটা হচ্ছে ফ্যামিলি কুইলিসিডি। ফ্যামিলির নাম কি? কিউলিসিডি। এক্সাম্পল হচ্ছে মসকিউটো। ফ্যামিলির নাম হচ্ছে কিউলিসিডি, এক্সাম্পল মসকিউটো। তাহলে এখন আমাকে কিভাবে মনে রাখতে হবে? মনে রাখতে হবে ফ্যামিলির নাম এইভাবে। তোমরা কিন্তু একটা পর্যায়ে যে আর ফ্যামিলির নাম উল্টা পাল্টা করে ফেললো, তোমাদের মনে থাকে না। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কি, মশার আক্রমণে প্রায় দেখবা কিন্তু, হ্যাঁ, যে ঢাকা শহরের পরিবেশ কুলসিত হয়ে গেছে, কুলসিত, ঠিক আছে, কাজেই মশা কি হবে, কুলিসিডি, হ্যাঁ, কুলসিত, কুলিসিডি, এভাবে মনে রাখবা, কাছাকাছি আর কি একটা কিছু দিয়ে মনে রাখতে হবে ফ্যামিলির নাম। সো অর্ডার ডিপটেরা, অর্ডার ডিপটেরা, হ্যাঁ, ফ্যামিলি হচ্ছে কুলিসিডি। মনে থাকবে তোমাদের এখন কুলিসিডিটা। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে মসকিউটো। মসকিউটোর দ্বারাই পরিবেশ কলুষিত হয়েছে, কুলিসিডি, এভাবে, হ্যাঁ, মসকিউটো। আচ্ছা, এখন একটা মশার ক্যারেক্টার আমি তোমাদেরকে পড়াবো। তোমরা ইন জেনারেল যদি তোমরা চিন্তা করো, যেন চিন্তা করলে আমরা কি আগে মুখস্থ করবে না। তোমরা দেখো মশার দেহটা, একটা মশা তোমার গায়ে বা দেয়ালে বসে আছে, হ্যাঁ, মশার দেহটা কি ইলংগেটেড, লম্বা না? লম্বা কিন্তু মশা হয়। আচ্ছা, আর মশার পা গুলো কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে, তোমরা ডান পাশের ছবিটা যদি দেখে থাকো। হ্যাঁ, আচ্ছা, আর মশাটাকে যখন আমরা থাপ্পড় দেই, হ্যাঁ, তখন কি হয়, মশাটা মারা যায় না? আচ্ছা, মারা গেলে কি হয়, চটকে যায় একদম। চটকে যাওয়ার মানেটা কি, এর বডিটা কিরকম মশার, একদম সফট এন্ড সাকুলেন্ট, তাই না, ভেরি সফট। আচ্ছা, তাহলে আমরা কিন্তু অনেকগুলো ক্যারেক্টার মশার কিন্তু আমরা জেনে ফেলেছি। আচ্ছা, আরেকটা জিনিস, তোমার গায়ে এখন যদি মশা এসে কামড় দেয়, তুমি যদি হাতে থাপ্পড় দাও তোমার গায়ে, হ্যাঁ, থাপ্পড় দেওয়ার পর তুমি কিন্তু দেখতে পাবে তোমার গায়ে কিন্তু কালো কালো একটু ময়লা ভরে রয়েছে। ময়লা ভরে না, দেখছো? সাদা করে, সাদা টাইপের একটা কালো কালো ময়লা, হ্যাঁ, অ্যাশ টাইপের ময়লার পরে, হ্যাঁ, এই অ্যাশ গুলো, পাউডারি টাইপের, হ্যাঁ, পাউডারি। এই অ্যাশ গুলো কি জানো? অ্যাশ গুলো হচ্ছে স্কেল। স্কেল, মশার গায়ে স্কেল থাকে। তাহলে দেখো আমি এই যে গল্পটুকু করলাম, তোমাকে মশা কামড়াইলো, মশা কিভাবে কামড়াচ্ছে তোমাকে, চামড়ার মধ্যে বসে ওর মুখটা ঢুকিয়ে দেয় তোমার চামড়ার মধ্যে। ঢুকাবে কি দিয়ে? সুই দিয়ে ঢুকাইতে হবে, তাই না, সুইয়ের মতো কিছু দিয়ে। এটা তাহলে কি হবে, মাউথ পার্স, পিয়ার্সিং সাকিং টাইপ। হ্যাঁ, আচ্ছা, যেহেতু কি করতেছে, ব্লাড সাক করে খায়, কাজেই পিয়ার্সিং সাকিং টাইপ মাউথ পার্স। হ্যাঁ, আমার কিন্তু মোটামুটি জেনারেল ক্যারেক্টার সব পড়ানো শেষ। আমি যে গল্পটা বললাম, তোমার মশা কামড়ানোর গল্প দিয়েই তুমি মশার ক্যারেক্টার লিখে ফেলতে পারবা। আচ্ছা, যেমন তাহলে এখন আমরা একটু যাই, দেখো ক্যারেক্টারের দিকে তাকাই, তাহলে তোমরা বুঝতে পারবা। লং লেগড স্লেন্ডার ইনসেক্ট, ঠিক আছে, পাগুলো লম্বা লম্বা, চিকন ইনসেক্ট, বডি কাভার্ড উইথ স্কেল। ওই যে থাপ্পড় দিয়ে যে মারলা কালো দাগ পড়ে গেল, ওগুলো কি আসলে সব স্কেল। এর মানে কি, মশার বডিতে কি থাকে, স্কেল দিয়ে কভার করা থাকে, বডি কাভার্ড উইথ স্কেল। আচ্ছা, এন্টিনা ইউজুয়ালি প্লুমোস অর পাইলোস, এটা একটু ব্যতিক্রম। এন্টিনাটা, এন্টিনা কি, প্লুমোস অর পাইলোস। একটা মনে রাখবে, প্লুমোস, এই যে এম আছে, প্লুমোস, এম, এম তে হলো মেল, বোঝা গেছে? আর এখানে এম নেই, পাইলোস, পাইলোস হচ্ছে হলো ফিমেল। অর্থাৎ
তোমার যদি মেল মসকিউটো হয়, মেল মসকিউটোর এন্টিনা হবে কি প্লুমোস, এই যে এম থাকার কারণে এমতে মেল, প্লুমোস, মনে রাখবা মোস আছে, মোস ছেলেদের মোস আছে, ঠিক আছে। আর পাইলোস হলো ফিমেলদের এন্টিনা। সো এন্টিনা ইউজুয়ালি প্লুমোস অর পাইলোস টাইপ। আমরা প্লুমোস জানি কি ডার্ক হেয়ারি, তাই না এন্টিনাটা, আর পাইলোস হচ্ছে স্লাইটলি হেয়ারি। সো এন্টিনা ইউজুয়ালি প্লুমোস ইন মেল, ব্র্যাকেটে মেল দিতে পারো, অর পাইলোস ব্র্যাকেটে কি দিতে পারো ফিমেল। ওকে, আচ্ছা। মাউথ পার্স পিয়ার্সিং সাকিং টাইপ, মাউথ পার্স পিয়ার্সিং সাকিং টাইপ। আচ্ছা, আর এটা একটা জেনারেল ক্যারেক্টার, যেহেতু ডিপটেরিয়ান ইনসেক্টস, তাই না। হাইন্ড উইংস মডিফাইড ইনটু হলটেয়ার টাইপ, এটা তো তোমরা জানোই যেহেতু মসকিউটো কি ডিপটেরিয়ার আন্ডারে। সো এদের হাইন্ড উইংস ইজ মডিফাইড ইনটু হলটেয়ার টাইপ। এবং তোমরা পরের ক্যারেক্টারটাও কিন্তু তোমরা জানো, মেটামরফোসিস কমপ্লিট, কারণ আমরা জানি কি ডিপটের হচ্ছে এন্ড অফ টেরিগোট ইনসেক্ট, কাজেই দে হ্যাভ কমপ্লিট মেটামরফোসিস। হ্যাঁ, কেউ কি বলতে পারবা কমপ্লিট হোয়াট আর দ্য স্টেজেস ফাউন্ড ইন কমপ্লিট মেটামরফোসিস? স্যার 4টা স্টেজ থাকে, এগ, লার্ভা, পিউপা, অ্যাডাল্ট। হ্যাঁ, তাহলে তোমরা যারা ভালো স্টুডেন্ট, নাম্বার বেশি নিতে চাও, তারা এইভাবে লিখবা মেটামরফোসিস কমপ্লিট দিয়ে ফুল স্টপ দিয়ে দিবা, দেওয়ার পর লিখবা হ্যাভ 4 স্টেজেস ইন देयर লাইফ সাইকেল সাচ অ্যাজ এগ, লার্ভা, পিউপা, অ্যাডাল্ট। এখন এই যে মশার যে লার্ভা যেটি আছে, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকোয়াটিক। এটা কোথায় থাকে? পানিতে থাকে, বুঝতে পেরেছো? এই পানিতে যে সমস্ত লার্ভা থাকে এদেরকে কিন্তু নায়াড বলা হয়, জানো তো তোমরা এটা মনে হয়, নায়াড। হ্যাঁ, এটা ডিটেল পড়েছে তোমাদেরকে, এটা আমার এখানে পড়ানোর কথা না আমার। কাজে মশার কিন্তু মনে করবা, মশা ডিম পারে কিন্তু ইউজুয়ালি স্যাঁতস্যাঁতে জায়গায় অথবা ওয়াটার সারফেসে, হ্যাঁ, অথবা ওয়াটার বডির কন্ট্যাক্টে কোনো একটা সলিড জিনিস আছে ওখানে ডিম পারে। হ্যাঁ, আর আফটার এগ হ্যাচিং লার্ভাটা কোথায় থাকে? ইনসাইড দ্য ওয়াটার, পানির মধ্যে থাকে। এবং এরা অক্সিজেন পানি থেকে ডিজলভ অক্সিজেন নেয় কিসের মাধ্যমে? গিলসের মাধ্যমে, ঠিক আছে। ওকে, আর পিউপেশনটা হয় আপার সারফেস অফ দ্য তোমারই এই ওয়াটার, এন্ড দেন ওখান থেকে অ্যাডাল্ট বেরিয়ে আসে। কাজে আমরা কি করি, এর জন্য কিন্তু দেখবে অনেক সময় বলে যে জলাবদ্ধ কোনো মজা পুকুর থাকলে এগুলো পরিষ্কার করে ফেলুন, ড্রেনে যেন পানি জমে না থাকে, টপে যেন পানি জমে না থাকে, এসির পানি যেন জমে না থাকে, তাহলে কি হবে? মশার বংশ বিস্তার হবে। কাজে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই নেট এন্ড ক্লিন থাকতে হবে, মশার প্রজনন ক্ষেত্রকে বিনষ্ট করে আমাদেরকে মশা আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আচ্ছা, এখন এই মশাটা কি, এটা ইকোনমিক ইম্পর্টেন্স কি, এটা আসলে কি মেডিকেলি ইম্পর্টেন্ট, তাই না? ইট দে ট্রান্সমিট ডিফারেন্ট ডিজিজেস, হ্যাঁ, সাচ অ্যাজ ডেঙ্গু, তারপরে তোমার হচ্ছে গিয়া ইয়েলো ফিভার এটসেট্রা। তাহলে দেখো ইকোনমিক ইম্পর্টেন্সটা তোমরা লিখে বলতে পারবা ইজিলি। ইকোনমিক্যালি মসকিউটোস আর অফ ট্রেমেন্ডাস ইম্পর্টেন্স টু হিউম্যান। Some species, principally those of the genera Anopheles and Aedes, এই অনেকগুলো মশার তো জেনাস আছে, তার মধ্যে Anopheles এবং Aedes যে জেনাস আছে, ট্রান্সমিট মেনি ডিজিজেস ইনক্লুডিং ম্যালেরিয়া। হ্যাঁ, Anopheles কি করে তোমার ম্যালেরিয়া, তাই না? আর Aedes কি করে ডেঙ্গু এন্ড ইয়েলো ফিভার। মাঝখানে আবার এসে একটা যুক্ত হয়েছে কি তোমার চিকনগুনিয়া, তাই না? চিকনগুনিয়াও এসে যুক্ত হয়ে গেছে এই এডিসের মাধ্যমে ছড়ায়। সো আমরা মোটামুটি তাহলে কিউলিসিডি ফ্যামিলির ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স এবং তার ইকোনমিক ইম্পর্টেন্স আমরা শিখে ফেললাম। বলো এখন তোমাদেরকে মুখস্থ করার দরকার আছে কিনা? আমার তো মনে হয় না মুখস্থ করার কোনো প্রয়োজন আছে। শুধু একটা জিনিস মনে রাখলেই হবে যে প্লুমোস এন্টিনা থাকে মেলে, এটাও মুখস্থ করার দরকার নাই। বলে দিচ্ছি মোস ছেলেদের মোস থাকে, আর পাইলোস থাকে হলো ফিমেল এন্টিনা, হ্যাঁ, পাইলোস। সো আর সব ক্যারেক্টার গুলো দেখো সুন্দর করে বলে দিচ্ছি, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তারপরেও তোমরা কি করবে, তোমরা তোমাদের যে এখন যে স্লাইড স্ন্যাপটা নিচ্ছ, এই স্লাইডটা তোমরা একটু বসে বসে দেখবে, মাঝে মাঝে এগুলো দেখবে। যখন অবসর সময় আছে না, ফেসবুকিং না করে, ফেসবুকিং করো কোনো সমস্যা নাই, বাট স্লাইড গুলো মোবাইলে একটা একটা করে তুমি সরে সরে দেখলে তোমার কি হবে, টেক্সোনমিটা তোমার মাথার মধ্যে গেঁথে যাবে, ফলে তুমি ইজিলি পরীক্ষাতে আনসার করতে পারবে। কখনোই উল্টা পাল্টা আনসার করবে না, আই এম শিওর উল্টা পাল্টা আনসার করার কোনো সুযোগ নাই। আমরা এখন আসতেছি পরের স্লাইডটাতে। এটা হচ্ছে ফ্যামিলি টেফ্রিটিডি। ফ্যামিলি টেফ্রিটিডি, the one of the most important family in agriculture. ফ্যামিলি টেফ্রিটিডি, টেফ্রিটিডি, বুঝতে পেরেছো? অর্ডার ডিপটেরা, ফ্যামিলি টেফ্রিটিডি। এক্সাম্পল হচ্ছে ফ্রুট ফ্লাই, এক্সাম্পল হচ্ছে ফ্রুট ফ্লাই। এই যে যত ফল, ফলের মেইন শত্রু হচ্ছে ফ্রুট ফ্লাই। সেভারাল হান্ড্রেড স্পেসিস তোমার আছে ফ্রুট ফ্লাইয়ের।
এর মধ্যে বাংলাদেশে আমাদের ক্ষেত্রে তোমরা যদি দেখো, ওই দিন একটা মনে হয় এক্সাম্পল তোমাদেরকে আমি বলেছিলাম, করলা বা পটল এগুলো কাটার পর ভিতর থেকে কিরা বের হয়ে আসে, তাই না? এটা এক ধরনের ফ্রুট ফ্লাই, এটা হচ্ছে কিউকারবিট ফ্রুট ফ্লাই। হ্যাঁ, আবার তোমরা যদি আম্রপালি আম বা আমাদের দেশি আম এটা যদি কাটো, ভিতরে কিন্তু সাদা সাদা কিরা দেখো তোমরা, তাই না? ওটা কিন্তু আরেকটা স্পেসিসের ফ্রুট ফ্লাই এটা করে থাকে ফলের মধ্যে, ওটা হচ্ছে ব্যাকটোসেরা ডরসালিস। আর যেটা তোমার কিউকারবিট ভেজিটেবলসে আক্রমণ করে থাকে ওটা হলো ব্যাকটোসেরা কিউকারবিটি। বুঝতে পেরেছো? আচ্ছা, পেয়ারা আম এগুলাতে আক্রমণ করে থাকে ব্যাকটোসেরা ডরসালিস। যাই হোক, তোমরা এই সমস্ত স্পেসিস গুলোকেই এক নামে কি বলে? ফ্রুট ফ্লাই, যেহেতু এরা ফলের মাছি, এর বাংলায় বলে ফলের মাছি পোকা। ঠিক আছে? আচ্ছা, একটা মেয়ে গত ক্লাসে আমাকে প্রশ্ন করেছিল, স্যার ওভিপোজিটরটা কিভাবেই হয়? এই যে দেখো তোমরা, এটা হচ্ছে একটা ফিমেল ইনসেক্ট। এটা দেখো অ্যাবডোমেনের শেষে দেখো কিরকম চোখা একটা স্ট্রাকচার থাকে, দেখছো? এই চোখা স্ট্রাকচার দিয়েই করে কি ওরা ফলের মধ্যে পার্শিয়ালি ইনসার্ট করে ডিম পেড়ে দেয়। ঠিক আছে? পার্শিয়ালি ইনসার্ট করে ডিম পেড়ে দেয়। যেমন মনে করো এটা একটা আপেল, এটা একটা আপেল। ঠিক আছে? এই এক সেকেন্ড একটু দাঁড়াও। হ্যাঁ, এটা একটা আম। ঠিক আছে? এই ফ্রুট ফ্লাই করে কি, তার এই যে তোমার আছে, এই নাম কি, ওভিপোজিটর। এই ওভিপোজিটর দিয়ে সে এখানে তোমার ডিম পেড়ে দেয় ভিতরে, পার্শিয়ালি ইনসার্টেড অবস্থা। এই ডিম থেকে তোমার এরকম লেগলেস লার্ভা, বলছি না 2 to 3 ডিম পারে, এই লেগলেস লার্ভা বের হয়। এই লার্ভা গুলো করে কি, তোমার ভিতরে যে পাল্প আছে না, আমের পাল্প গুলো, এগুলোকে খেয়ে ফেলে, খেয়ে নষ্ট করে ফেলে। পরে আমরা যখন আমগুলো কাটি, বাইরে থেকে দেখা যায় কি তোমার আম একদম ইনট্যাক্ট ভালো আছে। যখন চামড়াটা সরাই বা কাটি, ভিতরে আমরা কি পাই? হ্যাঁ, আমরা ভিতরে লার্ভা পাই, এরকম ম্যাগট পাই, তাই না? লেগলেস লার্ভা গুলো পাই আমরা। এই হচ্ছে বিষয়, আর কিছুই না। বুঝতে পেরেছো? কাজে আম আপেল থেকে শুরু করে সমস্ত ফলের এরা কি করে থাকে? ক্ষতি করে থাকে। সো আমরা এখন এই ফ্রুট ফ্লাইয়ের ইম্পর্টেন্ট ক্যারেক্টার পড়বো। তাহলে আমরা একটা ক্যারেক্টার কি জেনে গেছি, এদের ওয়েল ডেভেলপড ওভিপোজিটর থাকতেছে, তাই না? এটাই কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে দেখো, এটা ব্রাইটলি কালার্ড, আর উইং গুলো থাকে কি ব্যান্ডেড, উইং গুলো হচ্ছে ব্যান্ডেড। এখন দেখো তোমরা যদি ক্যারেক্টার গুলো দেখো, যে টিপটেরা ফ্রুট ফ্লাই হচ্ছে টেপট্রিটিডি ফ্যামিলি, এক্সাম্পল হচ্ছে ফ্রুট ফ্লাই, মিডিয়াম সাইজড ব্রাইটলি কালার্ড ইনসেক্ট, বডি কালার অনেক ব্রাইট থাকে, উইংস আর ইউজুয়ালি মটেলড অর ব্যান্ডেড। উইং এর মধ্যে এরকম কি থাকে তোমার? ব্যান্ড থাকে, হ্যাঁ, অর মটেলড, বিভিন্ন কালার থাকে, এখানে থাকে, এখানে থাকে, মটেলিং। বুঝতে পারছো? এরকম। সো উইংস আর ব্যান্ডেড অর মটেলড। আচ্ছা, তারপর হচ্ছে সাবকস্টা এপিক্যালি ব্যান্ড, হ্যাঁ, টুয়ার্ডস কস্টা এট রাইট অ্যাঙ্গেল। এটা তো এখানে দেখা যাবে না। এই যে এখানে কস্টা, তোমরা তো জানো যে কস্টা, তারপরে কি থাকে? সাবকস্টা। হ্যাঁ, এটা রাইট অ্যাঙ্গেলে ব্যান্ড থাকে, এই যে এখানে দেখো, এন্ড ফেডিং আউট বিফোর রিচিং দ্য কস্টা। এর আসলে ঘটনাটা যেরকম ঘটে, এটা যদি হয়, আমরা এটা কি জানি? কস্টা, আর এটা হচ্ছে সাবকস্টা, তাই না? সাবকস্টা যেরকম করে যে এখানে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, এরকম রাইট অ্যাঙ্গেলে টানিয়ে নেবে, নিয়ে এই কস্টাতে মিশার আগে কি হয়ে যায় তোমার? ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, এরকম। হ্যাঁ, সো সাবকস্টা এপিক্যালি ব্যান্ড টুয়ার্ডস কস্টা এট রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল এভাবে যাবে, এন্ড ইউজুয়ালি ফেডিং আউট, সাধারণত ফেডিং আউট হয়ে যায় বিফোর রিচিং দ্য কস্টা, কস্টাতে পৌঁছার আগে। এটা ইউজুয়ালি, সব সময় না। ইউজুয়ালি মানে কি? সব সময় না। এটা আবার কি হতে পারে? এভাবে মিশেও যেতে পারে। বুঝতে পারছি কিনা? এ দেখো এখানে যে, এটা এখানে গেছে, দেখছো? এখানে যে মিশছে,
সো এটা আমার থার্ড ক্যারেক্টার। এন্টিনা এরিস্টেড টাইপ, এদের এন্টিনা এরিস্টেড টাইপ, মাউথ পার্টস স্পঞ্জিং টাইপ, হাইন্ড উইংস মডিফাইড ইনটু হলটেয়ার টাইপ, মেটামরফোসিস কমপ্লিট। এখানে একটা ক্যারেক্টার বাদ পড়ে গেছে, তোমরা একটা ক্যারেক্টার লিখে নিতে পারো যে সেটি হচ্ছে ওভিপোজিটর ওয়েল ডেভেলপড। ওভিপোজিটর ওয়েল ডেভেলপড, এই যেটা ওভিপোজিটর, ওভিপোজিটর ওয়েল ডেভেলপড, ওভিপোজিটর ওয়েল ডেভেলপড ইন ফিমেল। আচ্ছা, মেলে ওভিপোজিটর নাই? স্যার মেলে থাকে না স্যার। মেলে অভিভাবক থাকবে কেন স্যার? হ্যাঁ, কারণ মেল তো ডিম পারে না। জি স্যার। সেটাই একটা সময় মনে রাখবা যে মেলের ক্ষেত্রে কিন্তু ওভিপোজিটর থাকবে না। যদি ওভিপোজিটর থাকে সেটা হবে ফিমেল ইনসেক্ট, এরকম চোখা। কাজে মেল এবং ফিমেল আমরা আজকে চিনে ফেললাম। কিভাবে চিনবো? যদি দেখি পেছনে এরকম তোমার চোখা থাকে অ্যাবডোমেনটা, হ্যাঁ, তাহলে এটা কি হবে? ফিমেল। আর যদি দেখি এরকম তোমার এই অ্যাবডোমেনটা ব্লান্টেড রাউন্ডেড, হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটা হলো মেল। ঠিক আছে, কাজে আমরা এই জিনিসটা শিখে ফেললাম। কোন একটা ফ্রুট ফ্লাই ধরার পর যদি দেখি যে রাউন্ড শেপ অ্যাবডোমেন, হ্যাঁ, তাহলে এটা কি মেল ইনসেক্ট। আর ফিমেল হলে সেখানে চোখা চোখা থাকবে অ্যাবডোমেন, এটা হচ্ছে ওভিপোজিটর। আচ্ছা, এখন ইকোনমিক ইম্পর্টেন্স। মেমব্রেনাস নাকি? হুম, মেলের উইংসটা কি স্যার মেমব্রেনাস? না না ওইটা- না না না, মেমব্রেনাস না। এটা দুইটা স্পেসিস আমি তোমাকে দেখিয়েছি, বুঝতে পেরেছো? আচ্ছা, ওই যে বললাম না যে উইং ক্যারেক্টার দেখাইতে যে আমি দুইটা মটেল কালার তো বুঝো যে ছোপ ছোপ এক জায়গায় কালার থাকবে আর এক জায়গায় থাকবে না, এটা হলো মটেল। এই দেখো এখানে দেখো যে ব্রাউন কালার আছে, এখানে মটেল কালার, এটা ঠিক আছে, উইং মটেল। আচ্ছা, আরেকটা কি বলছি? উইং ব্যান্ডেড, ব্যান্ড থাকে। এই দেখো এখানে ব্যান্ড, এই দেখো একটা ব্রাউন ব্যান্ড আছে এখানে উইং এর মধ্যে, দেখছো? এই দেখো এখানে ব্রাউন ব্যান্ড আছে, এই যে এখানে ব্যান্ড আছে, এই জিনিসটা বোঝানোর জন্য, হ্যাঁ, যে উইং মটেল অর ব্যান্ডেড। ঠিক আছে, আর উইংস তো এদের ইউজুয়ালি তোমার এই মেমব্রেনাস উইং। ফ্রন্ট উইংটা কি? মেমব্রেনাস উইং। ঠিক আছে, স্যার মডেল জিনিসটা বুঝলাম না স্যার। মটেল টল কালার ছোপ ছোপ, এক জায়গায় রং আছে এক জায়গায় নাই, এক জায়গায় আছে এক জায়গায় নাই, এরকম, এটাকে মডেলিং বলা হয়। প্ল্যান প্যাথোলজিতে পড়ায় নাই তোমাদেরকে? ইররেগুলার কালারেশন, সয়েল সায়েন্সে পড়াচ্ছে স্যার। স্যার সয়েল সায়েন্সে পড়াইছি। ইররেগুলার পিগমেন্টেশন, যেটা ওটাকে বলা হয় মডেলিং। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন ইকোনমিক ইম্পর্টেন্স। সিরিয়াস পেস্ট অফ ভেজিটেবলস এন্ড ফ্রুটস, ম্যাগট ইউজুয়ালি বোর ইনটু দ্য ফ্রুট এন্ড ড্যামেজ দ্য ইন্টারনাল পোর্শন। ওই যে আগে যে ছবিটা গেছিলাম, হ্যাঁ, ওই লার্ভাটাকে কি বলি আমরা? ডিপটেরা লার্ভাকে ম্যাগট বলি, তাই না? The maggot bore into the fruit and damage the internal portion, ভিতরে পোর্শন খেয়ে ফেলে। বাইরে থেকে একজন আমকে আমরা যখন কিনে নিয়ে আসি, ভিতরে কিন্তু ওরকম ড্যামেজ হয়ে গেছে কিন্তু বোঝা যায় না, চামড়াটা সরাইলেই তারপর কিন্তু বোঝা যাচ্ছে এটা। এই হচ্ছে বিষয়। তো তোমরা জেনে খুশি হবে যে এই ফ্রুট ফ্লাইয়ের উপর আমার পোস্টডক করা, অস্ট্রেলিয়াতে আমি পোস্টডক করেছি এই ফ্রুট ফ্লাইয়ের উপর। অস্ট্রেলিয়ার সবচাইতে যে তোমার সিগনিফিক্যান্ট পেস্ট, সেটা হচ্ছে তোমার ব্যাক্টোসেরা ট্রায়োনি, এটাকে বলা হয় কুইন্সল্যান্ড ফ্রুট ফ্লাই। এই ফ্রুট ফ্লাইয়ের কারণে অস্ট্রেলিয়ার তোমার প্রায় $12 বিলিয়ন, হ্যাঁ, ফল আর এক্সপোর্ট করতে পারে না। বিভিন্ন কান্ট্রি এমবার্গো দিয়ে রাখছে, কারণ যদি তারা ওই ফলকে ইম্পোর্ট করে অস্ট্রেলিয়া থেকে, তাহলে অস্ট্রেলিয়া থেকে পেস্টটা তাদের দেশে চলে যাবে এবং এগ্রিকালচারের জন্য কি হবে? তোমার ক্ষতি সাধন করে থাকবে, কারণ ওগুলো তো ইনভেসিভ স্পেসিস কিন্তু নতুন এরিয়াতে যে আরো বেশি আকারে ক্ষতি করতে পারে, আবার নাও পারে, কিন্তু এই রিস্ক কেউ নিবে না। বুঝতে পেরেছো? এর জন্য অস্ট্রেলিয়া তার হর্টিকালচারের এই সমস্ত প্রোডাক্ট গুলো বাইরে এক্সপোর্ট করতে পারে না। হ্যাঁ, অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমার বিনিয়োগ হচ্ছে এটার উপরে পোকা কন্ট্রোল করার জন্য। তাই আমি সেই পোকার স্টেরাইল ইনসেক্ট টেকনিক, তোমরা নাম শুনেছো স্টেরাইল ইনসেক্ট টেকনিক? জি স্যার। হ্যাঁ, কোথায় শুনেছো এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। ওই আমি তোমার এই স্টাইল ইনসেক্ট টেকনিকের উপরই কাজ করে এসেছি, কিভাবে এটাকে ইমপ্রুভ করা যায়, হ্যাঁ, সেটার উপর কাজ করে এসেছি। এবং তোমার এটা হলো আসলে স্টাইল ইনসেক্ট টেকনিক হলো কিছু না, গামা রেডিয়েশন যেটা আছে, হ্যাঁ, ইনসেক্টের তো সব স্টেজে দেওয়া যাবে না। পিপাল যে স্টেজ তোমরা তো জানো, এটা 4 স্টেজ থাকে না, এগ, লার্ভা, পিপা, অ্যাডাল্ট। পিপাটা হচ্ছে রেস্টিং স্টেজ। সেই পিপার মধ্যে দিয়ে গামা রেডিয়েশন পাস করে দেওয়া হয়। পাস করে দিলে তখন তার
এই তোমার যে এই যে রিপ্রোডাক্টিভ যে অর্গান যেটা আছে, হ্যাঁ, এটা তোমার ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ হয়ে ওটা তোমার করতে পারে না, আর ভায়াবল এগ প্রডিউস করতে পারে না। বুঝতে পেরেছো? ফলে হ্যাঁ, তার আগে শেষ করে নেই। ভায়াবল স্পার্ম কোনটা তোমার, এই যে তোমার এই ভায়াবল এগ প্রডিউস করতে পারে না কথাটা কিন্তু রং, আমি যেটা বলছি। আসলে বেসিক্যালি হচ্ছে যে স্টেরাইল ইনসেক্ট টেকনিক। এখানে যখন আমরা গামা রেডিয়েশন পাস করে দিব, বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যালো, বোথ মেল এন্ড ফিমেল, হ্যাঁ, মেল এন্ড ফিমেল তোমার কি করবে, ভায়াবল অফস্প্রিং প্রডিউস করতে পারবে না। এক্ষেত্রে হয় কি, তোমার যে মেল যেটা আছে, মেলটাই আমাদের টার্গেটেড, মেল যে স্পার্ম তৈরি করে, হ্যাঁ, সেই স্পার্মটা, হ্যাঁ, তোমার ফার্টাইল না, হ্যাঁ, সেটা স্টেরাইল স্পার্ম তৈরি হয়। এই মেল ইনসেক্ট যখন আমাদের ওয়াইল্ডে যে সমস্ত ফিমেল ইনসেক্ট আছে এদের সঙ্গে ম্যাটিং করে, তখন হয় কি, এই মেল থেকে স্টেরাইল স্পার্মটা ফিমেলের বডিতে চলে যায়। তো ফিমেল কিন্তু আর এটা বুঝতে পারে না। ফিমেল মনে করে আমি তো মেলের সঙ্গে ম্যাটিং করেছি, আমার নেক্সট জেনারেশন সিকিউর। ফলে সে কি করতে থাকে, ডিম পাড়তে থাকে। ডিম পারলে কি হবে, সে কিন্তু সব আনফার্টাইল ডিম, ঠিক আছে, ডিম পাড়তে থেকে ওখান থেকে আর কোনো লার্ভা টার্ভা বের হয় না। ফলে কি হচ্ছে, ফসলের ক্ষতি হয় না এবং পপুলেশন কলাপস করে। এটাই হচ্ছে স্টেরাইল ইনসেক্ট টেকনিক। অর্থাৎ আমি কি করব, পিপাটাকে গামা রেডিয়েশন দিয়ে স্টেরাইল করে নিয়ে ফিল্ডে যে পিপাটাকে রেখে দেব। রেখে দিলে ওই পিপা থেকে কি বেরোবে তোমার, পিপা থেকে ইমার্জ করবে অ্যাডাল্ট। সেই অ্যাডাল্টকে আমরা এই খাঁচার মধ্যে রেখে দেই 2-3 দিন। একদম ইয়ং অ্যাডাল্টকে রিলিজ করে দিলে ও পরিবেশের সাথে তোমার খাপ খাইতে পারে না। এর জন্য বড় বড় খাঁচার মধ্যে রিলিজ সাইট আছে, ওখানে আমরা চিনি ইস্ট হাইড্রোলাইজেড অনেক খাবার টাবার আছে, এগুলো দিয়ে ওখানে রেখে দেই। অ্যাডাল্ট 2-1 দিন খাওয়ার পর ওখান থেকে আবার আস্তে করে রিলিজ করে ছেড়ে দিই, আমরা ওপেন করে দেই, ও বাইরে রিলিজ হয়ে যায়। বুঝতে পেরেছো? রিলিজ হয়ে যায় কি করবে, ও ওয়াইল্ডের যে ফার্টাইল ফিমেল আছে ওদের সঙ্গে ম্যাটিং করবে, করে ওই ফিমেলটাকে কি করে ফেলবে, ইনঅ্যাক্টিভ করে ফেলবে। ফলে ওই ফিমেল আর কি করতে পারবে না, নেক্সট জেনারেশন তৈরি করতে পারবে না। দিস ইজ স্টেরাইল ইনসেক্ট টেকনিক। বলো, একটা ছেলে কি যেন প্রশ্ন করতে চাচ্ছিলা? না না, ওভিপোজিটর ম্যাটিং পারপাসে ব্যবহার হয় না, এটা ভুল। ওভিপোজিটর ডিম পারপাসে ব্যবহৃত হয়, ঠিক আছে। ম্যাটিং এর জন্য তোমার এই এডে গাছ বলে এদের ক্ষেত্রে, তোমার এই ছেলেদের ক্ষেত্রে বা পেনিস বলে, আর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হলো যে তোমার ভেজাইনা বলা হয়, বুঝছো? ওটা হলো ওভিপোজিটরের নিচ দিয়ে তোমারই থাকে, ঠিক আছে, অর্গান থাকে। ওভিপোজিটর ইজ ফর লেইং এগ, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার আমরা যখন আম্রপালি আমগুলা কিনি, যখন ওইটা হচ্ছে ম্যাচিউরড হয়, তো ওইটার যখন আমরা খোসাটা ছাড়াই তখন দেখা যায় যে কিরার মতো আর কি। হ্যাঁ, মানে ওটাই ওইটাই তো আপনার ফ্রুট ফ্লাই, কিন্তু ওইটা যদি মনে করেন যে ও মানে আনসার্টেনলি যদি আমাদের পেটের ভিতর চলে যায় বা আমরা না দেখে যদি ওটা খেয়ে ফেলি, তো ওইটা আমাদের শরীরের জন্য কতটা হার্মফুল হবে? কোনো হার্মফুলই হবে না, আরো বেনিফিট হবে। সেটা হচ্ছে যে কিছু লার্ভার কিছু প্রোটিন তোমার বডিতে অ্যাড হয়ে যাবে, সমস্যা নাই। লার্ভাটা হজম হয়ে ওর প্রোটিনটা তোমার বডি অ্যাবজর্ব করে নেবে, কোনো প্রবলেম নাই। থ্যাংক ইউ স্যার এটা জানার জন্য, কারণ ওটা সামহাও চলে যেতে পারে। হ্যাঁ, কারণ যায়। আমাকে তো এই যে দেখতে চলে যেতে লাগে, পারে স্যার। কি, বিদেশে যাই, বুঝতে পেরেছো? এই যে আমরা যখন, আমি তো তুমি কি ক্লাস করেছিলে, আমার প্রথম ক্লাস করেছো? জি স্যার। বা বলো তো, আমি পিএইচডি করছি কোত্থেকে? স্যার ইউনিভার্সিটির নাম মনে নাই। দেশ? ইউএসএ না অস্ট্রেলিয়া যেন স্যার, খেয়াল নাই ঠিক। আমি জার্মানি থেকে পিএইচডি করেছি। ও সরি স্যার, জার্মানি। হ্যাঁ, আমি জার্মানি থেকে পিএইচডি পোস্টডক দুটোই করেছি, আবার অস্ট্রেলিয়াতে পোস্টডক করেছি। এখন এই জার্মানিতে, বুঝতে পেরেছো, আমার ল্যাবের পাশেই তোমার চেরি বাগান ছিল, প্রচুর চেরি বাগান। জি স্যার। ওরা এই চেরি তুলে চোখ বন্ধ করে কামড় দিয়ে খেয়ে ফেলে। আমাকে বলে কি, চোখ বন্ধ করে খেয়ে ফেলবা চেরি। আমি তো বিষয়টা ইনিশিয়ালি বুঝি নাই, আসলে ব্যাপারটা কি, ঘটনা কি। পরে আমি চেরি একটা দিয়ে কামড় দিয়ে, আমাদের তো একটু বাতিক আছে না বাংলাদেশের মানুষ, আমরা কুতকুতে, কামড় দিয়ে এরকম যখন ওপেন করেছি, ওপেন করার পর দেখি ভিতরে সাদা সাদা কিরা আছে তোমার। স্যার তা তো ঘৃণায় মরে যাওয়ার কথা। তা তো বটেই। এটাই হচ্ছে তোমার ফ্রুট ফ্লাই, বুঝছো? ওরা করে কি, বুটা সহ ধরে ভিতরে দিয়ে চাপা চিবিয়ে খেয়ে ফেলে। আমি তো এই ফ্রুট ফ্লাই দেখে আর চেরি খাই না। আমি চেরি খেলেও কামড় দিয়ে ফাঁক করে একটু দেখে, যে যদি দেখি যে ভিতরে সাদা কোনো লাল বানাই, তারপর খাই, আদারওয়াইজ খাই না। বুঝা গেছে? আর এগুলো রোগ, এগুলো মানে ডিজিজ ছড়ায় না? না, এগুলো ডিজিজ ছড়ায় না। ডিজিজ ছড়ানোর গুলো আলাদা। এরা হলো ফাইটোফেগাস, এদের লাইফ সাইকেলটা হলো প্ল্যান্ট বেসড। একটা মনে রাখবা, প্ল্যান্ট বেসড যে সমস্ত আছে তোমার ইনসেক্ট বা যাই থাকুক, ওগুলো তোমার সেফ, ওগুলো এনিমেলের জন্য হার্মফুল না, এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে।
ওকে, আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাই। ও আচ্ছা, আরেকটা জিনিস বলতে তোমাদের আমি ভুলে গেছি। হ্যাঁ, সেটা হচ্ছে এই অস্ট্রেলিয়ার যে পোস্ট ডক্টরের যে রিসার্চ, ওখান থেকে যে টেকনোলজি জেনে আসলাম। হ্যাঁ, জেনে আসার পর আমি কিন্তু দেশে এসে আবার রিসার্চ করে আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড তোমার কিছু টেকনোলজি বের করে ফেলছি। হ্যাঁ, তোমরা জানো কি সেটা? দাঁড়াও, আমি তোমাদেরকে দেখাই, যদি আমি পাই আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখি। এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, বাউ ফ্রুট ফ্লাই ট্র্যাপ দেখতে কেমন তোমাদেরকে দেখাই দেই, তোমরা তো আজ পর্যন্ত দেখলে না। ঝোলানো এই ছবিটা নেওয়া আর কি, ঝোলানো আছে ওখানে, ওরা ইউজ করে। স্যার এটা একটা ভিডিও আছে স্যার, দেখছি। হ্যাঁ, দেখছো? জি স্যার, এটা একটা ভিডিও করা আছে স্যার। আছে না? আচ্ছা, এই যে দেখো, এই ট্র্যাপটা ডেভেলপ করছি আমি বাংলাদেশে। এই ট্র্যাপটা আর কোথাও নাই। হ্যাঁ, এটা মানে অনেক অ্যাডভান্টেজ আছে, রিসার্চ আছে, আছে। হ্যাঁ, সেটা হচ্ছে এটা হলো 4 ডাইমেনশন ট্যাপ। দেখো, 4 দিক থেকে তোমার স্মেল বের হয়। হ্যাঁ, আর একবার এদিক দিয়ে পোকাটা ঢুকে, এটা হলো এন্ট্রান্স। এই এন্ট্রান্স দিয়ে পোকাটা ভিতরে ঢুকে গেলেও আর বেরিয়ে যেতে পারে না। বাংলাদেশে এখন যে কনভেনশনাল ট্যাপ আছে, বুঝতে পেরেছো, ওখানে কিন্তু নিচে পানি দিতে হয়, সাবান পানি দিয়ে এটা ইউজ করে। তো এগুলো তো তোমার খুব ক্ষতিকর। হ্যাঁ, এবং ফার্মারের জন্য লেবোরিয়াস, গাছের উপর উঠে উঠে এগুলো করা অনেক টাফ কাজ না। কাজেই ওখান থেকে তোমার এগুলো যেন করতে না হয়, এর জন্য একটা মডার্ন ট্র্যাপ বের করছে আমি। এটার নাম হলো বাউ ফ্রুট ফ্লাই ট্র্যাপ। এদিক দিয়ে পোকা ঢুকবে, ঢুকে আটকা পড়ে যাবে, আর বেরিয়ে আসতে পারবে না। হ্যাঁ, এমন ভাবে আমি ডিজাইন করছি ওই ওপেনিং এর ওই কোণের ভিতরে। হ্যাঁ, ও আর পোকা বেরোতে পারে না। ফলে পোকাগুলো কি হয়, একবার যদি ঢুকে, আর ওই যে দেখো ভিতরে লিওর ঝোলানো আছে, খেয়াল করছো? এই যে লিওর ঝোলানো আছে, এই লিওরের গন্ধে কি করবে, পোকাটা ভিতরে ঢুকবে, ঢুকে আটকা পড়ে গেল, আরও বের হতে পারবে না। সারাদিন লাফালাফি করে। কি ঝুলানো আছে যার জন্য পোকা আর গন্ধে মানে ভিতরে যায়? ভিতরে সেক্স ফেরোমন দেওয়া আছে ভিতরে। হ্যাঁ, আমি তোমার 2টা সেক্স ফেরোমনেরও ডিজাইন করে দিয়েছি এখানে। হ্যাঁ, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যারেস্ট, তোমার কিউকারবিট যেটা আছে না, কিউকারবিট ফ্রুট ফ্লাইয়ের জন্য হচ্ছে অ্যারেস্ট। আর হচ্ছে আরেকটা আমি তৈরি করে দিয়েছি সেক্স ফেরোমন, সেটা হচ্ছে ক্যাপচার প্লাস। ওটা হচ্ছে ফলের, যেমন যে মালটা, আম, পেয়ারা, ওটার জন্য সেটা হচ্ছে তোমার ক্যাপচার প্লাস। বুঝতে পেরেছো তোমরা? জি স্যার, বুঝতে পেরেছি। দাঁড়াও, আমি কোথায় দেখাবো তোমাদেরকে, দেখি আমার কাছে আছে কিনা। স্যার এটা কি ফ্রুট? এটা মালটা, আমাদের রহিম স্যারের বাউ মালটা 1 ফলটা। দেখো নাই তোমরা কি আমাদের যে এখানে জান প্লাজম সেন্টার আছে? হ্যাঁ, আমাদের জান প্লাজম সেন্টার যেটা আছে, তোমরা কি এখানে ভিজিট করেছো? স্যার ভিজিট করতে দেয় না সহজে। হ্যাঁ, দেয় না। এটা হলো ওই জান প্লাজম সেন্টারের ভিতরে বাউ মালটা 1। হ্যাঁ, যদি কখনো সময় সুযোগ হয় তখন তোমরা এটা ভিজিট করবে। ভিজিট করলে তোমাদের মানে নলেজ বাড়বে আর কি। ঢুকতেই তো দেয় না। হ্যাঁ, ঢুকতে দেয় না, রেস্ট্রিকশন আছে তো। ওপেন আছে। যাই বলতে হবে কাজ কিনবো, তাহলেই ঢুকতে দিবে। এই দেখো, এই যে এই তোমার, বলছি তাও ঢুকতে দেয় না। হ্যাঁ, এই যে দেখো, কুমড়া জাতীয় সবজি। হ্যাঁ, দেখছো এখানে দেখা যাচ্ছে? দেখো, মানে এক একটার সেক্স ফেরোমন। শোনো, আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম না, ব্যাক্টোসেরা কিউকারবিটি, কাজে এটা একটা স্পেসিস, আর ব্যাক্টোসেরা ডরসালিস সেটা আরেকটা স্পেসিস। কাজে একটা স্পেসিসের সেক্স ফেরোমন কিন্তু আরেকটার জন্য কাজ করবে না। এটা কি কুমড়া জাতীয়, কাজে এটা কি ব্যাক্টোসেরা কিউকারবিটি যে ইনসেক্ট আছে তাকে কন্ট্রোল করার জন্য এটার ট্রেড নাম দেওয়া আছে হলো অ্যারেস্ট। এই দেখো, হ্যাঁ, এটা দেখো যে কুমড়া জাতীয় সবজি যেমন করলা, পটল, মিষ্টি কুমড়া ইত্যাদির। এ দেখো, মাছি পোকা দমনে, হ্যাঁ, তোমার যে এই সেক্স ফেরোমনটা, এটাও আমি ডেভেলপ করে দিয়েছি। আচ্ছা, আর কি আছে এখানে, একটু ওয়েট করো। এটা হচ্ছে, বোঝা গেছে, অ্যারেস্টটা হচ্ছে সমস্ত কিউকারবিটির জন্য। আচ্ছা, আরেকটা দেখি আমি তোমাদেরকে দেখাইতে পারি কিনা। অনেকে কি করে, তোমরা যদি মনে করো যে শেয়ার স্ক্রিন, এটা ক্যাপচার প্লাস, এটা হচ্ছে ফলের, তোমরা ছবি দেখে বুঝতে পারতেছো তাই না? এটা আর কি, এটার সেক্স ফেরোমনের কম্পোনেন্ট হলো, হ্যালো স্টুডেন্ট, তোমরা কি দেখতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, দেখো, এই যে এটার সেক্স ফেরোমনের কম্পোনেন্ট কি তোমার বলো? মিথাইল ইউজেনল। মিথাইল ইউজেনল এই সেক্স ফেরোমনটার নাম,
ঠিক আছে? আচ্ছা, এটা হলো ব্যাকটেরিয়া ডরসালিস। দেখো পোকাও কিন্তু ভিন্ন, দুই পোকা। এটা হচ্ছে ফলের, আম, পেয়ারা, ড্রাগন ফল, বরই, এগুলাতে যে তোমার যে মালটাতে যেটা ঝোলানো ছিল, এটা ছিল কি ক্যাপচার প্লাস। আচ্ছা, এখন আমার কাছে প্রশ্ন, তোমরা তো আর তো তোমাদের পড়ানোর সুযোগ আমি পাই কিনা একটু বলা দরকার একটা জিনিস। এখন মনে করো এই যে সেক্স ফেরোমন আছে, তুমি দেখলা কি এই সেক্স ফেরোমনটা হচ্ছে ফ্রুট ফ্লাইয়ের জন্য, তাই না? এখন এই আম পেয়ারার জন্য যে এই মিথাইল ইউজেনল যে সেক্স ফেরোমনটা আছে, এটা যদি তুমি তোমার এই তরমুজ খেতে বা লাউ খেতে ঝুলিয়ে দাও, তাহলে কি হবে? কাজ হবে না। কাজ হবে না। কাজ হবে না, কারণ ওই তরমুজ, লাউ, তোমার করলা, এদের জন্য সেক্স ফেরোমন আলাদা। ওদের ক্ষতি করে যে পোকা, ওটা সেক্স ফেরোমন আলাদা। আর এখানে কাজ হবে না বলতে কথা নেই, কাজ হবে। কি কাজ হবে? কিছু পোকা ঢুকে মারা যাবে, কারণ হচ্ছে ওই কিউকারপিড ফিল্ডের আশপাশে যে সমস্ত আমের যে পোকাগুলো আছে, ও অ্যাট্রাক্টেড হয়ে আটকে পড়ে মারা যাবে। বুঝতে পেরেছো? এতে কি হবে? কিউকারপিডস এর কোনো কাজে আসবে না, আমার ফসলটা নষ্ট হয়ে যাবে। বুঝাইতে পারছি? জি স্যার। হ্যাঁ, কাজেই তোমাকে স্যার এটার মধ্যে স্যার বলতেছিলাম পলিনেটর স্যার এখানে মানে ওরা প্রবলেমে পড়ে না এটাতে? পলিনেটর ঢুকবেই না, ঢোকার কোনো সুযোগই নাই। ওখানে যে ওপেনিং ছোট্ট একটা ছিদ্র আছে, ওটাতে পলিনেটর ঢুকতে পারবে না। এর জন্যই তো এই পলিনেটরকে সেভ করার জন্যই তো আমার এই টেকনোলজি বায়োফ্রুট ফ্লাই ট্র্যাপ। বুঝতে পেরেছো? এখানে পলিনেটরকে সেভ করার জন্যই বায়োফ্রুট ফ্লাই ট্র্যাপ। আমি কোনো স্প্রে করবো না গাছে, এই পোকাগুলো এসে মারা যাবে। যখন সমস্ত পুরুষ পোকা চলে যাবে, তখন স্ত্রী পোকা তো ম্যাটিং এর জন্য পুরুষ পাবে না, ফলে কি হবে? তোমার ও আর অ্যাটাক করতে পারবে না। ঠিক আছে? এই প্রতি 3% জমির জন্য একটি করে দিতে হয়। দেখো, প্রতি 3% জমির জন্য একটি করে ট্র্যাপ ব্যবহার করতে হয়। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। কাজেই আমরা কি জানলাম? যে মিথাইল ইউজিনল বেসড যে সেক্স ফেরোমন লিউর আছে, সেটা আমরা কি করব? আমরা আম গাছ, ফল গাছ যেগুলো আছে, পেয়ারা গাছ, এগুলোতে দিব। আর হচ্ছে দেখি ওটাতে যাই, আর ওটা হচ্ছে তোমার হলো ওটা হচ্ছে তোমার ফুল আসা মাত্রই। হ্যাঁ, আমি যেটা ডেভেলপ করে দিছি এটাই তো অ্যাডভান্টেজ। আর এটা দেখো, আগে বলে নেই এটা, তারপর আমি তোমাদেরকে সব প্রশ্ন উত্তর দিচ্ছি। এটা দেখো, এখানে কি সেক্স ফেরোমন থাকতেছে? কিউলিউর। ঠিক আছে, এখানে থাকতেছে কিউলিউর এই অ্যারেস্টের মধ্যে, অর্থাৎ কুমড়া জাতীয়র মধ্যে থাকতেছে কিউলিউর। কাজেই কুমড়া জাতীয়তে তোমরা অবশ্যই কিউলিউর বেস সেক্স ফেরোমন সেটা ঝুলিয়ে দিবে। বুঝতে পারছো? আর আম বা পেয়ারার মধ্যে কি দিতে হবে? মিথাইল ইউজিনল বেসড সেক্স ফেরোমন যেটা, সেটা দিতে হবে। তো এরকম আমি দুইটা তোমার তৈরি করে দিয়েছি। হ্যাঁ, এবং তোমার একটা প্রাইভেট কোম্পানি এটা তৈরি করে মার্কেটিং করতেছে ওরা। হ্যাঁ, এই হলো আমার উদ্দেশ্য, হচ্ছে যে কৃষককে কিভাবে উপকার করে দেওয়া যায়। বাংলাদেশে যে সমস্ত সেক্স ফেরোমন গুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে এরা অনেকটা তোমার বাটপারি করে ফার্মারদের সঙ্গে। হ্যাঁ, এগুলো 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে এগুলো আর কার্যকর থাকে না, কারণ হচ্ছে এরা নির্দিষ্ট মাত্রায় কেমিক্যাল, তারপর বিশেষ ফর্মুলেশন এগুলো ইউজ করে না। তাই আমরা একটা বিশেষ ফর্মুলেশনে উচ্চ মাত্রার কেমিক্যাল দিয়ে লিউর তৈরি করে দিচ্ছি। এই লিউরটা এক সিজনে একটা ব্যবহার করলেই চলে, মানে একটা 4 মাস পর্যন্ত তোমার কি হয়? অ্যাক্টিভ থাকে। কতদিন থাকে বলো? 4 মাস। হ্যাঁ, 4 মাস অ্যাক্টিভ থাকবে। কাজে ওইদিকে যেন প্রশ্ন করলা যে স্যার কতদিন থাকবে, স্যার 4 মাস থাকবে। হ্যাঁ, বলো। স্যার আমি আমার মানে বাগানে এটা ব্যবহার করছি স্যার, কিন্তু ওরা ওখানে প্যাকেটের গায়ে লিখছে যে খোলার পর 90 দিন পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকবে, কিন্তু আমি 1 মাসও অ্যাক্টিভ পাই নাই, 20 থেকে 25 দিন পর্যন্ত অ্যাক্টিভ ছিল। সেটাই তো আমি বললাম তোমাদেরকে, ওরা সব চোর। ঠিক কিন্তু আছে, এর জন্য আমরা মানে কোত্থেকে আর কি ভালোটা পাবো? তোমরা যে তুমি কোন ক্রপের জন্য দিয়েছিলা? এটা লাউ কুমড়া এগুলোর জন্য। হ্যাঁ, তুমি অ্যারেস্ট ইউজ করতে পারো, অ্যারেস্ট। স্যার এগুলো কি মানে উপজেলা লেভেলের দোকানগুলোতেও পাওয়া যাবে? আমি জানি না এগুলা কোথায় আছে এখন, তাদের বিস্তৃতি। এগুলো তো আসলে বেসরকারি কোম্পানির ব্যাপার স্যাপার, ওরা কোথায় কি মার্কেটিং করে এটা আমার জানা নাই। তবে আমি তোমাদের কোম্পানির নাম সাজেস্ট করলে ভালো হতো। কোম্পানির নাম স্যার লিডিং এগ্রো লিমিটেড নামে একটা কোম্পানি আছে স্যার, ওইটাতে মানে আপনারই স্যার ওই যে টেকনোলজিটা ব্যবহার করতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিডিং এগ্রো ওরা ব্যবহার করতেছে এটা। লিডিং এগ্রো দিয়ে সার্চ দিও, তোমরা পাবে ওখানে। ঠিক আছে, তবে তোমাদের জানিয়ে রাখলাম
যে তোমরা ডিএই তে যেহেতু জয়েন করবে, হ্যাঁ, হয়তো ফাইনাল ইয়ারের ক্লাস আমি নাও নিতে পারি, তোমরা একটু খেয়াল রাখবে যে কখনোই ফার্মারকে কুমড়ার জন্য যে সেক্স ফেরোমন সেটার জন্য তোমরা এই আমেরটা যেন সাজেস্ট না করো। আমেরটা আমের, কুমড়ারটা কুমড়া, ঠিক আছে? আর ট্র্যাপ তো আমারটা ইনশাল্লাহ এই পর্যন্ত সেরা, এর চেয়েও যদি আরো আধুনিক হয় সেগুলো সাজেস্ট করবে। আর যে পর্যন্ত ওটা বের না হচ্ছে সে পর্যন্ত আমার এটা সাজেস্ট করতে পারো, বাউ ফুড ফ্লাই ট্র্যাপ, ঠিক আছে? এটার অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে কোনো পানি টানি কিছু দিতে হবে না, পোকা ঢুকে মারা যাবে। আর কে যেন প্রশ্ন করছিল না লিউর কি সার ট্র্যাপের মধ্যে, এখন তুমি বুঝতে পেরেছো লিউর কি? হ্যালো, এই যে দেখো ভিতরে এই লিউরটা ঝুলাই দেওয়া আছে, ওই যে প্যাকেটটা দেখালাম না, ওই প্যাকেটটা কাটলেই ভিতরে লিউর পাওয়া যায়, ওই লিউরটা এখানে ট্যাপের মধ্যে ঝুলিয়ে দিতে হয়। এই ওই ওদের কাছেই ওরাই তৈরি করে দেয়, ওদেরকে আমি দিয়ে দিছি এগুলো টেকনোলজি, লিডিং এগ্রোকে আমি দিয়ে দিছি। হ্যাঁ, তোমরা ওখানে যোগাযোগ করতে পারো। স্যার আমের জন্য যে ট্র্যাপটা ছিল ওটার নাম কি? কোনটা? যে আমের জন্য যে দেখালেন আম জাতীয় গাছ। আচ্ছা, আমের জন্য যে ট্র্যাপ, শোনো এই তো একটা খুব ভালো প্রশ্ন করছে মেয়েটা। হ্যাঁ, ট্র্যাপ একটাই, ঠিক আছে? ট্র্যাপ একটাই। ট্র্যাপ কি? বাউ ফ্রুট ফ্লাই ট্র্যাপ। বোঝা গেছে জিনিসটা? কিন্তু সেক্স ফেরোমন ভিতরের যে লিউরটা আলাদা। হ্যাঁ, আমের জন্য কিন্তু ট্র্যাপ আর কুমড়ার জন্য ট্র্যাপ একই ট্র্যাপ। ট্র্যাপ কোনটা? এটা হচ্ছে ট্র্যাপ, এই যে প্লাস্টিকের যে স্ট্রাকচারটা দেখতেছ এটা হচ্ছে ট্র্যাপ। আর লিউর হচ্ছে স্ট্রাকচার ওই ভিতরে যেটা থাকে সেক্স ফেরোমন, ওটা হলো সেক্স ফেরোমন লিউর। আমের জন্য যেটা সেটা হচ্ছে তোমার হলো ক্যাপচার প্লাস। ওই যে ওই ছেলেটা বললো না লিডিং এগ্রোর পেজে দেখেছে, ওই লিডিং এগ্রোর পেজে যেও তাহলেই হবে, দেখতে পারো তোমরা, ওখানে দেওয়া আছে মনে হয়, তাই না? স্যার ওখানে ফোন নাম্বারও দেওয়া আছে স্যার। ফোন নাম্বার আর কোনটার জন্য কি দেওয়া আছে না বলা আছে না ওখানে? কেমন করে স্যার কিছু বলা নাই, শুধু স্যার ফোন নাম্বার দেওয়া আছে আর স্যার আপনার নামটা দেওয়া আছে স্যার ওখানে। আমার নাম কি দেওয়া আছে ওখানে? বাউ ফুড ফ্লাই সম্পর্কে লেখা আছে স্যার। কিন্তু আমার কোনো ছবি মনে হয় নাই, এটা আমার একদম লেটেস্ট ভার্সন এবং এটা ট্রেডমার্ক করা হয়েছে, বুঝতে পারছো? টিএম ট্রেডমার্ক। বাউ ফ্রুট ফ্লাই ট্র্যাপ আর অন্য কেউ তৈরি করতে পারবে না, কারণ জানোই তো বিভিন্ন কোম্পানিগুলো 2 নাম্বারি করে কৃষকদেরকে ধোকা দিবে। কারণ হচ্ছে এই যে ভিতরের যে ছিদ্রগুলো আছে এগুলো যদি প্রপার অ্যাঙ্গেলে না হয়, প্রপার সাইজে না হয়, তাহলে কি হবে জানো? পোকা ঢুকবে আবার পোকা বের হয়ে যাবে। তো ফলে কি হবে? তোমার ফার্মার প্রতারিত হবে, তাই না? এর জন্য আমরা এটাকে ট্রেডমার্ক করে ফেলছি বাউ ফ্রুট ফ্লাই ট্র্যাপ দিয়ে। এটা আর অন্য কেউ তৈরি করতে পারবে না। অন্য কেউ যদি তৈরি করে তাহলে সেটা হবে কি? অবৈধ। ওকে, তাহলে দেখো এই যে আমরা কি করলাম, যে মানুষ যে বলে যে কেন বিদেশে আমরা উচ্চ শিক্ষার জন্য যাই, হ্যাঁ, তোমাদেরকেও বলি শুধু বিদেশে যে যায় সরকারি পয়সা খরচ করে, লাগেজ ভরে ভরে সব সারাদিন বাজার করে, আউটপুটটা বা নিডি। এক্সাম্পল হচ্ছে হর্স ফ্লাই। ফ্লাইট শেয়ার হয়নি? না স্যার। বলে কি? আমার এখানে তো শেয়ার বলতেছে। হয়েছে এখন? জি স্যার। হ্যাঁ, দেখো ফ্যামিলি টাবানিডি। এখন আমি তোমাদের সাথে একটা গল্প করি, ঠিক আছে? গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনবা, তাহলে দেখবা টাবানিডি ফ্যামিলির সমস্ত ক্যারেক্টার এক্সাম্পল থেকে শুরু করে সবকিছু তুমি লিখতে পারবা। হ্যাঁ, তা গল্পটা শুরু করার আগেই তোমাদেরকে আমি বলে নেই, যে সিনেমাতে যেরকম দেয় না, যখন কোনো সিগারেট খায় তখন কি বলে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, নিজে একটা লেখা আসে, তাই না? কাজে আমার এই গল্পের শুরুতে আমি বলে নিচ্ছি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন গল্পটা শোনো। হ্যাঁ, আগে আমাদের দেশে ইংরেজরা শাসন করেছে না? হ্যালো, জি স্যার। আচ্ছা, স্যার। তখন তো ভেহিকেল ছিল না, তখন ওরা কি করতো? ঘোড়ায় চড়ে বেড়াতো, ঘোড়ায় চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, তাই না? জি স্যার। আচ্ছা, তারপর ওরা খুব স্টাইলিশ ছিল, সুটকুট পরে সুটেড বুটেড থাকতো, স্টাইলিশ, তাই না? জি স্যার। আচ্ছা, তারপর ওরা কি চুরুট খেত, বড় বড় চুরুট, মোটা মোটা চুরুট খেত না? জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, খেত। আচ্ছা, এখন দেখো চুরুট কোত্থেকে আসে? টোবাকো থেকে আসে, তাই না? ইয়েস। আচ্ছা, তাহলে ফ্যামিলি টোবাকো থেকে টাবানিডি। খেয়াল করে দেখো, ও ইংরেজটা মুভ করতো কোথায়? ঘোড়ায় চড়ে। কাজে ওই ঘোড়ার যে
ফ্লাই পেস্টটা আছে সেটা হলো তার এক্সাম্পল, হর্স ফ্লাই। ঠিক আছে, ঘোড়ার যে ফ্লাই, সেই ফ্লাইটাই হলো তোমার এই টাবানিডি ফ্যামিলির এক্সাম্পল, হর্স ফ্লাই। ঠিক আছে, আচ্ছা। তারপর ইংরেজরা খুব স্টাইলিশ ছিল, তাই না? কাজেই এটা এন্টিনাটা হবে স্টাইলের টাইপ, এন্টিনাটা স্টাইলের টাইপ। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে যেহেতু ঘোড়ার পেস্ট, ঘোড়ার ফ্লাই, তাহলে কি ঘোড়ার রক্ত খেতে হবে না? আচ্ছা, ঘোড়ার রক্ত যদি খেতে হয় তাহলে কি করতে হবে? ঘোড়ার চামড়া কাটতে হবে আর ওখান থেকে রক্তটা স্পঞ্জিং করে খেতে হবে, এই তো? কাটিং স্পঞ্জ। হ্যাঁ, কাজেই তার মাউথ পার্টসটা কি হবে? কাটিং স্পঞ্জিং টাইপ। দেখো হোল ফ্যামিলি আমি পড়াই ফেলছি গল্পের মাধ্যমে। এখন তুমি দেখো, এটা তুমি যদি দেখো অর্ডার ডিপটেরা ফ্যামিলি কি? টাবানিডি, এক্সাম্পল হর্স ফ্লাই। হ্যাঁ, হ্যাভ ভেরি লার্জ হেমিস্ফেরিক্যাল এন্ড সামওয়াট ট্রায়াঙ্গুলার হেড। আচ্ছা, উইংস আর ইউজুয়ালি মটেলড অর ব্যান্ডেড, এত দরকার নাই। আইস কন্টিগুয়াস, কন্টিগুয়াস বলতে কি বোঝায়? দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই। এটা বললে তো আবার মেয়েরা আবার এখন আমার উপর খেপে উঠবা যে স্যার আপনি ঠিক বলেন নাই। কি মেয়েরা চাঁদবা নাকি আমার উপর? বলো দেখি। রাগার মতো বললে তো রাখবোই স্যার। আচ্ছা, দেখো ঠিক আছে, তাহলে এখন বলতেই হবে আমার। রাগ করলেও কিছু করার নাই, তোমাদের ক্যারেক্টার মনে রাখার জন্য এটা আমাকে বলতে হবে। আচ্ছা, দেখো খেয়াল করে দেখো, একটা আরেকটা গল্প বলি। তাহলে এই গল্পের মাধ্যমে কিন্তু তোমরা ক্যারেক্টারটা জেনে ফেলছো। এখন আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে মেয়েদের মধ্যে কিন্তু তোমার প্রতিহিংসাটা একটু বেশি, তাই না? বান্ধবীর মধ্যে কিন্তু হিংসাটা একটু বেশি থাকে, ফলে হয় কি এদের মধ্যে দূরত্ব একটু বেশি হয়। আর ছেলেদের মধ্যে কিন্তু ফ্রেন্ডশিপটা একটু ডিপ হয়, খেয়াল করে দেখো। এবং ছেলে কিন্তু একজন আরেকজনের বিপদে অনেক আগে আসে। ইভেন কি এরা তোমার একটা, আমি এমন ছেলেও দেখেছি, হ্যাঁ, যে একটা ছেলের চাকরি হয়ে গেছে, ঢাকাতে চাকরি করে, আরেকটা ছেলে বন্ধু চাকরি পায় নাই, আমাদের এই ক্যাম্পাসে থাকে, কিন্তু ঢাকায় যখন চাকরি ইন্টারভিউ দিতে যায় তখন তার সাথে কিন্তু ওই মেসে একই খাট শেয়ার করে, অর্থাৎ তার বন্ধুত্বগত বন্ধন। অর্থাৎ তাহলে কি দুইটা ছেলের মধ্যে যে বন্ধুত্বটা হয়, সেটা খুব ক্লোজ বন্ধুত্ব। আর ক্লোজ বন্ধুত্ব হওয়ার ফলে হয় কি এদের মধ্যে খুব ভালো মিলন হয়। হ্যাঁ, এই যে এটা একটা ছেলে, এটা একটা ছেলে, এটা একটা আই, এটা একটা কম্পাউন্ড আই, এটা একটা কম্পাউন্ড আই, বুঝতে পারছো? অর্থাৎ কি তাহলে দুইটা ছেলের মধ্যে ফ্রেন্ডশিপ খুব ক্লোজ এবং তারা খুব কাছাকাছি থাকে, একত্রে মিলেমিশে থাকে, এটাকে বলা হয় কন্টিগুয়াস। ঠিক আছে, আর মেয়েদের মধ্যে যেহেতু একটু জেলাসি থাকে, ও একটু বেশি স্টাইল করে, আমি একটু কম, বা ও একটু বেশি হ্যাঁ ভালো কাপড় চোপড় পরে, আমি পারি না, হবে না, বন্ধুত্ব চলবে না। অর্থাৎ কি মেয়েদের মধ্যে ফ্রেন্ডশিপটা কি হয় তোমার, হ্যাঁ, একটু ডিস্টেন্স হয়। অর্থাৎ মেয়েদের ফ্রেন্ডশিপের ক্ষেত্রে একটু সেপারেট অবস্থায় থাকে। এখন আমি মানি না স্যার। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এখন দেখো, এই যে বললাম আইস কন্টিগুয়াস, এর মানে হচ্ছে কি আইস কন্টিগুয়াস মানে দুইটা আই কি হবে? একত্রে মিলে থাকবে। সো আইস কন্টিগুয়াস ইন মেল বাট সেপারেট ইন ফিমেল। কাজে ফিমেলদের আই কি কন্টিগুয়াস হবে না, কম্পাউন্ড আই বড় হবে, বাট আলাদা আলাদা থাকবে, এরকম সেপারেট। এখন বুঝতে পারছো তোমরা? ইয়েস স্যার। জি স্যার। এখন দেখো এই যে জিন্স একটা আছে, এটা কি মেল না ফিমেল? বাইরে থেকে দেখে বলতে পারবা? মেল স্যার, হ্যাঁ, মেল স্যার, ফিমেল স্যার। ফিমেল স্যার থেকে দেখতে হবে স্যার। এটা একটা মেল ইনসেক্ট। কেন বাম সাইড থেকে দেখতে হবে? এই যে দেখো, এই যে এই যে কম্পাউন্ড আইস, এটা আর এই যে এটা কম্পাউন্ড কন্টিগুয়াস, একটু মিলে রয়েছে, কাজে এটা মেল। ফিমেলের ক্ষেত্রে তো এরকম আলাদা হবে, বুঝতে পেরেছো? ফিমেলের ক্ষেত্রে যে হেডটা হতো, হ্যাঁ, তাহলে একটা কম্পাউন্ড আইস এখানে থাকতো, আর এটা ধরো মাথা, সাপোজ মনে করি এটা মাথা, আর একটা কম্পাউন্ড আইস এখানে থাকতো, এরকম থাকতো। কিন্তু এটা তো দেখতেছি কি মিলে গেছে। সো এটা কি কন্টিগুয়াস ইন মেল, এটা একটা মেল ইনসেক্ট, এটা একটা মেল ইনসেক্ট। এখন বোঝা গেছে ক্যারেক্টারটা? হ্যালো, জি স্যার। জি স্যার। ফিমেলের কি বললা? ফিমেলের ক্ষেত্রে দুইটা তো আলাদা, তো ওইটাকে আমরা কন্টিগিউয়াস বলবো? না না, ফিমেলেরটা সেপারেট। কি বললাম? সেপারেট ইন ফিমেল, সেপারেট। ফিমেলেরটা সেপারেট, এটা সেপারেট। আর মেলেরটা কন্টিগুয়াস। মেলের ক্ষেত্রে দুইটা আই কন্টিগুয়াস, আর ফিমেলের ক্ষেত্রে আই সেপারেট, কম্পাউন্ড আই সেপারেট। হ্যালো, মেয়েটা বুঝতে পারছো তুমি? জি স্যার। ঠিক আছে, একটা জাস্ট তোমাদের একটা এক্সাম্পল যোগ করে একটা এক্সাম্পল দিলাম যেন তোমার মাথায় মনে থাকে।
হ্যাঁ, আসলে মনে করো না যে মেয়েদের মধ্যে বন্ধুত্ব নাই, মেয়েদের মধ্যে বন্ধুত্ব অনেক স্ট্রং। জাস্ট মাথায় একটা মনে রাখার জন্য এটা দিছি যে মেয়েদের ক্ষেত্রে এটা অন্যরকম উদাহরণটা দিতে পারতেন। হ্যাঁ ছেলেরা হচ্ছে বেশি নোংরা, ওরা হচ্ছে এই যে গন্ধ না না আমি তুমি আবার অন্যদিকে চলে যাচ্ছ, ওইটা হবে না, ওইটা হবে না। আমি কিন্তু কাউকে স্যার এগুলো অপ্রাসঙ্গিক আমি কিন্তু কাউকে তোমার করতেছি না, ছোট ভাই করতেছি না। হ্যাঁ ঠিক আছে স্যার, নেক্সট স্লাইডে দেন। কেউ কোনো কথা আর বলবে না। গণরুমে স্যার আমরা স্যার এক রুমে 10 জন থাকি স্যার। আচ্ছা শোনো, এখন আমার কথা শোনো, কাজে দেখো তো দেখি এখন তোমার এই ক্যারেক্টার গুলো তোমাদের এখন মনে হয়েছে কিনা? মনে হয়েছে? আইস কন্টিগুয়াস ইন মেল বাট সেপারেট ইন ফিমেল, এন্টিনা স্টাইলের টাইপ, মাউথ পার্টস কাটিং স্পঞ্জিং টাইপ, হাইন্ড উইংস মডিফাইড ইনটু হলটেয়ার টাইপ, এটা আমরা জানি। মেটামরফোসিস কমপ্লিট, পেস্ট অফ লাইভ স্টক এনিমেল, এটাকে বাংলায় কি বলে জানো? এই পোকাটাকে ডাস বলে বাংলায়। গরু, ছাগল বা মহিষ, হ্যাঁ, এদেরকে কামড় দেয় ডাস। কামড় দিলে, গরুকে কামড় দিলে এবার রক্ত ঝরে পড়ে। চিনছো তোমরা কেউ? স্যার আইস গুলো যে একসাথে লেগে থাকে, এটা কি মানে এটার জন্য কি আপনার ধরেন ওটা কি পুরো একটা আইসের মতো কাজ করে নাকি আলাদা আলাদা? আলাদা আলাদা আইস একত্রে মিশে থেকে বাইরে থেকে জাস্ট এরকম। স্যার এগুলোর সাইজ তো একটু বড় হয় তুলনামূলক। সাইজ বড় হয়, হ্যাঁ হ্যাঁ, দেখছো না, লার্জ হেড ও লার্জ, এর মানে সাইজ বড় হয়। এটাকে বাংলায় বলে ডাস, ডাস পোকা। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। ফ্যামিলি ক্যালিফোরিডি, ফ্যামিলি ক্যালিফোরিডি, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে ব্লো ফ্লাই, ব্লো ফ্লাই। আচ্ছা, এখানে দেখো ব্লো, হ্যাঁ, উইন্ড ব্লোর যে শব্দ আছে না, উইন্ড ব্লোর একটা শব্দ আছে কিন্তু এরকম একটা উইন্ড ব্লো শব্দ আছে। বাসায় তোমরা একটি খেয়াল করে দেখবে, যদি আমরা কোনো ফল ফ্রুটস, হ্যাঁ, এগুলো কাটি, যেমন ম্যাঙ্গো বা জ্যাক ফ্রুট হোক বা বানানা হোক, একটা কিন্তু ফ্লাই উড়ে আসে বড় নীল রঙের, হ্যাঁ, করে শব্দ করে চলে আসে, হ্যাঁ, ওই ফ্লাইটাই হচ্ছে ব্লো ফ্লাই। এর জন্য এটাকে কি বলা হয়? ব্লো ফ্লাই। এটার ক্যারেক্টার হচ্ছে লার্জ সাইজ ইনসেক্টস, ব্লুইশ ইন কালার অ্যান্ড হ্যাভ হেয়ার। দেখো তোমরা যদি এখানে তোমরা যদি এইটা দেখো, এই যে এখানে দেখো হেয়ার, তাই না, হ্যাভ হেয়ার, এখানে কি থাকে? হেয়ার থাকে। সো লার্জ সাইজ ইনসেক্টস, ব্লু ইন কালার আর বডি কাভার্ড উইথ হেয়ার। বুঝতে পেরেছো? হ্যালো? জি স্যার। আর সমস্ত ক্যারেক্টার হচ্ছে হাউস ফ্লাইয়ের সাথে এর মিল আছে, আর সব ক্যারেক্টার হাউস ফ্লাইয়ের সাথে মিল। কাজে মিডিয়াম সাইজ ব্লুইশ কালার ইনসেক্ট, কম্পাউন্ড আইস লার্জ, মাউথ পার্টস স্পঞ্জিং টাইপ। হাউস ফ্লাইয়ের ক্ষেত্রেও কিন্তু মাউথ পার্টস কিরকম ছিল? স্পঞ্জিং টাইপ। হাইন্ড উইংস মডিফাইড ইনটু হলটেয়ার টাইপ, মেটামরফোসিস কমপ্লিট। সো এটা হলো কি মিডিয়াম টু লার্জ সাইজ ইনসেক্টস, ব্লুইশ ইন কালার, বডি কাভার্ড উইথ লং হেয়ার। এখানে কথাটা নাই, বডি কাভার্ড উইথ লং হেয়ার, এই কথাটা এখানে বলে দিবা, বডি হেয়ারি, ঠিক আছে। আর বাকিগুলো হাউস ফ্লাইয়ের ক্যারেক্টার তুমি লিখে দিবা, নো প্রবলেম, সব সেম। দেখো, দিস কসমোপলিটান ফ্লাইস আর প্রাইমারিলি স্ক্যাভেঞ্জার্স দ্যাট ফিড অন ডেড অ্যানিমালস, decaying vegetable or garbage. They also attack wildlife and farm animals that have sores or wounds. ওই যে তোমার কাদের মধ্যে যখন ওন্ড হয় না, ওন্ডের মধ্যে যে ডিম পেড়ে দেয়, ডিম পেড়ে দিলে ওখানে কি হয়? তোমার ম্যাগট তৈরি হয়, ম্যাগট রক্ত এবং খেয়ে বেঁচে থাকে। দেখো, দি ম্যাগটস ক্রল ওভার দ্য অ্যানিমালস স্কিন into wounds, causing extreme irritation. They play a valuable role as pollinators of some plants in horticulture and can increase seed yield. এটা হচ্ছে তার ইকোনমিক ইম্পর্টেন্স। বুঝতে পেরেছো? স্যার কসমোপলিটন ফ্লাইসটা কি? কসমোপলিটন মানে সে হচ্ছে কসমোপলাইট, মানে মেট্রোপলিটন। কসমোপলিটন, কসমোপলিটন মানে হচ্ছে পৃথিবীর সমস্ত দেশব্যাপী অনেকগুলো তোমার মেট্রোপলিটনে থাকে, মানে সার্বজনীন থেকে, হ্যাঁ, সার্বজনীন বা সার্বজনীন, বিশ্বজনীন বলা হ্যাঁ, হয়। বিশ্বজুড়ে অনেক শহর জুড়ে অনেক সোসাইটিতে থাকে, হ্যাঁ, কসমোপলিটন বলে এটাকে। বোঝা গেছে? অনেক শহরে থাকে, অনেক জায়গায় পাওয়া যায়, অনেক বিস্তৃত। এই কসমোপলিটন মানে অনেক বিস্তৃত, ব্যাপকভাবে পাওয়া যায়, এটা বিভিন্ন দেশে পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমার ডিপটেরা অর্ডারের ফ্যামিলি, আমি ডিপটেরা অর্ডারের এইগুলো ফ্যামিলি ছিল। তাহলে আমি কি কি ফ্যামিলি পড়েছি ডিপটেরার? পড়েছি হচ্ছে হাউস ফ্লাই, মাছি, মাছসিডি, তারপর হচ্ছে কুলিসিডি, মসকিটো,
তারপর হলো আমি পড়েছি হলো টেফ্রিটিডি ফ্রুট ফ্লাই, তারপর আমি পড়েছি টাবানিডি, তাই না, হর্স ফ্লাই, আর তারপর কি বললাম ক্যালিফোরিডি হচ্ছে ব্লো ফ্লাই। আচ্ছা, এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি হলো হাইমেনোপটেরা অর্ডার, আমার লাস্ট অর্ডার আর কি। হ্যাঁ, আমি এখন তোমাদেরকে হাইমেনোপটেরা অর্ডারের ক্যারেক্টার পড়িয়ে আজকের মতো শেষ করে দেবো। নেক্সট ক্লাসে তাহলে হাইমেনোপটেরার যে ফ্যামিলি গুলো আছে আমি সেগুলো আলোচনা করে দিব, তাহলে আমার ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি ভাবছিলাম তোমরা যে আরেক ঘন্টা সময় দিতে আমাকে, তাহলে আমার ক্লাসটা শেষ হয়ে যেত আজকে। তোমরা তো বলছো না, তোমার সময় দিবে না। স্যার আপনার পড়াটা অনেক মজার, এটা এরকম ভাবে করার মানে নেই, আমরা নেক্সট ক্লাসে সুন্দর করে পড়তে চাই। আচ্ছা, অসুবিধা নাই। হ্যাঁ, আমি তাহলে নেক্সট একটা ক্লাস নিবো, জাস্ট কিন্তু নেক্সট একটা ক্লাসে তো শেষ হবে না, আমি অর্ডার ক্যারেক্টার টাইম পড়িয়ে দিচ্ছি তোমাদের। দেখো, আচ্ছা তাহলে আমরা দুইটা অর্ডার শেষ করলাম। একটি অর্ডার হচ্ছে আইসোপটেরা, ঠিক আছে, তারপর আর সেকেন্ড অর্ডার যেটা বললাম আমরা সেটা হচ্ছে ডিপটেরা। আচ্ছা, থার্ড যে অর্ডারটি আমরা এখন পড়ছি সেই অর্ডারটি হচ্ছে হাইমেনোপটেরা, হাইমেনোপটেরা, ঠিক আছে, অর্ডার হাইমেনোপটেরা। তোমরা তো মনে হয় স্লাইড শেয়ার করি নাই, স্লাইড শেয়ার না করে তোমাদের পড়ানো শুরু করে দিছি। এক সেকেন্ড একটু থাকো। স্লাইডটা আসতেছে না কেন? এখন আসছে। দেখো, এখন যে অর্ডারটা আমি তোমাদেরকে পড়াবো সেটি হচ্ছে হাইমেনোপটেরা। হ্যাঁ, দ্য নেম অফ দ্য অর্ডার হাইমেনোপটেরা কামস ফ্রম টু ওয়ার্ড, hymen and pteron. Hymen means membrane and pteron means wing. So insects under the order Hymenoptera have membranous wings. Insects under the order Hymenoptera have membranous wings. এখন এই তাহলে আমি যে জিনিসটা জানতে পারলাম সেটি হচ্ছে যে হাইমেনোপটেরা অর্ডারের আন্ডারে যে ইনসেক্ট গুলো আছে তাদের কি মেমব্রেনাস উইংস থাকবে। আবার একটু খেয়াল করে দেখো, ডিপটেরা অর্ডারে যে ইনসেক্ট ওদেরও কিন্তু মেমব্রেনাস উইং আছে, তাই না? তাহলে পার্থক্য কোথায়? তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার ওদেরও তো মেমব্রেনাস, এদেরও তো মেমব্রেনাস। পার্থক্য হলো এটাই, ডিপটেরা ইনসেক্টের উইং মেমব্রেনাস, বাট তাদের ওয়ান পেয়ার অফ মেমব্রেনাস উইং থাকে, হাইন্ড পেয়ার ইজ রিডিউসড, বাট ইন কেস অফ হাইমেনোপটেরা হ্যাঁ বোথ পেয়ার অফ উইংস আর মেমব্রেনাস। বিষয়টা তোমাদের ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, যেমন কি কি ইনসেক্ট আছে আমাদের, যেমন এন্ট আছে, হানিবি, ওয়াস্প মানে মৌমাছি, বল্লা বা বলতা, তারপর এন্ট মানে পিঁপড়া, এগুলো হচ্ছে এই হাইমেনোপটেরা ইনসেক্টের অন্তর্ভুক্ত ইনসেক্ট। ঠিক আছে, আচ্ছা এখন ক্যারেক্টারিস্টিক্স। এই 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 অর্ডার ইনসেক্ট গুলো খুব ছোট থেকে শুরু করে অনেক বড় হয়ে থাকে। হ্যাঁ, যেমন খুব ছোট বলতে তোমরা কি প্যারাসিটয়েড কথাটা জানো? প্যারাসিটয়েড কথাটার সঙ্গে তোমরা পরিচিত আছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওই এগ প্যারাসিটয়েড, লার্ভাল প্যারাসিটয়েড এটা জানো তোমরা? এগ প্যারাসিটয়েড, লার্ভাল প্যারাসিটয়েড। আচ্ছা, প্যারাসিটয়েড কাকে বলে? হ্যাঁ, প্যারাসিটয়েড বলতেছে যে এনি অর্গানিজম পার্টিকুলারলি ইনসেক্টস হ্যাঁ দ্যাট হ্যাজ এ ডিপেন্ডেন্ট তোমার স্টেজ অ্যান্ড হ্যাজ এ ফ্রি লিভিং স্টেজ। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, আমি যদি বলি যেমন একটা পোকা যদি আমি আঁকি, এখানে দেখো, আসলে আমি কম্পিউটারে ড্রয়িং করতে পারি না, তোমরা যদি মানে ফেস টু ফেস তাহলে অন্যরকম হতো। এটা মনে করো একটা ইনসেক্ট। এটা একটা ইনসেক্ট, এটা একটা প্যারাসিটয়েড ইনসেক্ট। ঠিক আছে, প্যারাসিটয়েড ইনসেক্ট এ করে কি এদের যে ওভিপোজিটর আছে, ওভিপোজিটর দিয়ে করে কি তোমার কোথায় ডিম পাড়তে পারে? একটা এগের মধ্যে ডিম পাড়তে পারে, এগের মধ্যে ডিম পাড়তে পারে। বোঝা গেছে? এগের ভিতরে
ডিম পেড়ে দেয়। ফলে হয় কি, ওই এগের মধ্যে এই প্যারাসাইট 1 থেকে 2 দিনের মধ্যে এগের ভিতরে প্যারাসাইটের লার্ভাগুলো হয়, হয়ে এগের যে ভিতরে ইয়কগুলো আছে, ইয়কগুলো খেয়ে বড় হতে থাকে। কে যেন নৌকা পার হচ্ছে নদী দিয়ে, মিউট করে নাও। ফলে হয় কি, এখানে তার লার্ভাল স্টেজটা কমপ্লিট করে কোথায়, ডিমের মধ্যে। যখনই ডিম খাওয়া শেষ হয়ে যায়, ফলে কি ডিমটা নষ্ট হয়ে যাচ্ছে, ফলে সে ম্যাচিউর হয়ে ডিমের পাশেই সে কি হয়, তোমার পিউপেশনে যায়। বোঝা গেছে জিনিসটা? সে পিপা থেকে চলে গেল, আর এই পিপা থেকে আবার কি হয়ে যাচ্ছে তোমার, অ্যাডাল্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ তাহলে তোমরা যদি দেখো, এখন যদি আমি এটাকে এইভাবে কাটি, ভাগ করি, তাহলে এই অ্যাডাল্ট স্টেজ, এই অ্যাডাল্ট স্টেজ এ করে কি তোমার গাছের ফুলের যে তোমার নেকটার আছে, ওগুলাকে খেয়ে বেঁচে থাকে। আর এই ইমম্যাচিউর স্টেজটা কোথায়, তার হোস্টের উপর ডিপেন্ড করে থাকে। যেমন যদি এই যে বললাম এগ প্যারাসিটয়েড, অর্থাৎ যদি হোস্টটা এগ হয়ে থাকে কোনো একটা ইনসেক্টের, তাহলে সেটাকে আমরা কি বলবো, এগ প্যারাসিটয়েড। আর যদি ধর এই হোস্টটা লার্ভা হয়ে থাকে, মনে করো এই পোকাটা কি করলো, পোকাটা তোমার ডিম পারলো কোথায়, ডিম পারলো হচ্ছে ইনসেক্টের একটা লার্ভা। আমার ক্রপের পেস্ট আছে না, ক্রপ পেস্টের যে লার্ভা আছে, সে লার্ভাল বডিতে যখন তোমার ডিম পারবে, লার্ভার বডিতে যখন ডিম পারবে ভিতরে, এখানে ডিম পেরে দিল, আর এখানে কি হবে, প্যারাসাইট গ্রো করে লার্ভার ভিতরের ম্যাটেরিয়াল গুলো খেয়ে বড় হবে, হয়ে তারপর আবার কি হবে, এখানে তোমার অর্পিপা হবে, হয়ে আবার সে কি হবে, অ্যাডাল্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে কি যখন তোমার আমরা বলবো এগ প্যারাসিটয়েড, তার মানেটা কি, তাহলে ইম্যাচিউর স্টেজটা কি, তার হোস্ট হলো এগ। আর যদি বলি লার্ভাল প্যারাসিটয়েড, তাহলে এই প্যারাসাইটের হোস্টটা কি বলো, লার্ভা। ইনসেক্টের ডিমের চেয়ে ছোট হবে, ভেরি স্মল টু লার্জ। যেমন বলতা এত বড়, এই ভেমরোল গুলো, তোমরা কখনো ভেমরোলের কামড় খেয়েছো? ভেমরোলের কামড়, হ্যাঁ, তাহলে এই ভেমরোলের যে তোমরা কামড় খেয়েছো, ভেমরোল অনেক বড় না? তারপর হানিবি বড় সাইজের, তাই না? আচ্ছা, কাজে ভেরি স্মল টু লার্জ সাইজ ইনসেক্টস। সো ভেরি স্মল টু লার্জ সাইজ ইনসেক্টস, হেড ফ্রি অ্যান্ড এক্সট্রিমলি মোবাইল। এদের হেড গুলো খুব ফ্রি হয়ে থাকে, মাথা খুব নাড়াচাড়া করতে পারে, অ্যান্ড এক্সট্রিমলি মোবাইল করতে পারে। যেমন তুমি তো দেখছো মৌমাছির ক্ষেত্রে মাথা এইভাবে করে, মৌমাছির ভিডিও দেখেছো কখনো তোমরা? আচ্ছা, কাজে মাথা খুব ইজিলি নাড়াচাড়া করতে পারে। এন্টিনা ভেরিয়েবল বাট মোস্টলি জেনিকুলেট টাইপ। এদের এন্টিনা ভেরিয়েবল হয়ে থাকে, বাট মোস্টলি অধিকাংশ ক্ষেত্রে কি হয়ে থাকে, এন্টিনাটা জেনিকুলেট টাইপ হয়ে থাকে। কম্পাউন্ড আইজ লার্জ এন্ড ওয়েল ডেভেলপড। এদের কম্পাউন্ড আই গুলো লার্জ হয় এবং অনেক উন্নত হয়ে থাকে। মাউথ পার্টস ভেরিয়েবল, অ্যাডাপ্টেড ফর বাইটিং হতে পারে, চুইং ল্যাপিং অর সাইফনিং টাইপ। মাউথ পার্টস ভেরিয়েবল, বিভিন্ন রকমের মাউথ পার্টস পাওয়া যায়। বাইটিং যেমন মনে করো হচ্ছে আমাদের যে ওয়াস্প, যেমন হচ্ছে বল্লা যেটা বলতেছি আমরা, এটা কি করে তোমার বাইট করে আমাদের কামড় দেয়, বাইটিং করে। তারপর চুইং ল্যাপিং হচ্ছে হানিবির ক্ষেত্রে কিন্তু সে চিবায়ে খায় এবং ল্যাপিংও করে। চুইং ল্যাপিং টাইপ মাউথ পার্টস পাওয়া যায় হানিবিতে। আর আরেকটা হচ্ছে সাইফনিং টাইপ মাউথ পার্টস। সাইফনিং টাইপ মাউথ পার্টস তোমরা পড়েছো, তাই না? বাটারফ্লাই যে মাউথ পার্টসটা থাকে, তাই না? হ্যালো, তোমরা সাইফনিং টাইপ মাউথ পার্টস পড়েছে তোমাদের? জি স্যার। হ্যাঁ, সাইফনিং টাইপ মাউথ পার্টস, কিছু কিছু যে প্যারাসাইটিক ইনসেক্ট যেগুলো আছে, ওদের সাইফনিং টাইপ মাউথ পার্টস থাকে। হ্যাঁ, ওই যে বললাম না ফুলের নেকটার খায়, কিরকম তোমার আসলে যেরকম কয়েল শেপের থাকে ওই মাউথ পার্টসটা, বুঝছো? যেরকম কয়েল শেপের মাউথ পার্টস থাকে, ওরা করে কি ওই যে ওই ইয়েতে এই তোমার এই যেরকম এন্টিনা, ওরা করে কি এই যে ফুলের মধ্যে যে তোমার ই করে এই যে এই কয়েলটাকে লম্বা করে দেয়। লম্বা করে দিলে কি হয়, এটা ফুলের মধ্যে চলে যায়। এর মনে করো একটা ফুল ফ্লাওয়ারিং একটা এখানে ধরো আছে, এটা হলো ফ্লাওয়ারের বেস। ওরা কি আনকয়েল করে দেয়, আনকয়েল করলে এরকম লম্বা হয়ে যায় মাউথ পার্টসটা দিয়ে, যে এখানে তোমার টাচ করে নেকটারটা করার পর আবার ওটা কয়েলিং করে ভিতরে নিয়ে ঢুকিয়ে নিয়ে চলে যায়। বুঝতে পারছো? সো এইভাবে কাজেই দেখা যাচ্ছে কি আমার মাউথ পার্টস ভেরিয়েবল হয়ে থাকে, বাইটিং টাইপ হয়, চুইং ল্যাপিং টাইপ হয়, সাইফনিং টাইপ হয়ে থাকে। আচ্ছা, লেগস আর ভেরিয়েবল, মেইনলি রানিং টাইপ, ডিগিং অর পোলেন ক্যারিং টাইপ। সাধারণত কি হয়ে থাকে, এটা রানিং টাইপ হয়ে থাকে, তবে ডিগিং এন্ড পোলেন ক্যারিং টাইপে হয়। রানিং টাইপ মনে করো যে বল্লা যেটা বা বলতা ওয়াস্প যেটা বলতেছে রানিং টাইপ। ডিগিং টাইপ লেগ তোমরা তো পড়েছো না?
জি স্যার। এটা কি যে মাটি ঠিক করে, তাই না? তোমরা কিন্তু একটা খেয়াল করে দেখবা আমাদের বসত বাড়িতে জানালা হোক বা তোমার কারো যে টিনের বাড়ি ঘর থাকে, টিনের বাড়ি ঘরে যে পিলার আছে বা জানালার কোনায়, হ্যাঁ, এক ধরনের কিন্তু তোমার ওয়াশ পেশে মাটি দিয়ে বাসা বানায়। হ্যাঁ, বাংলায় ঘুঙুর পোকা বলে, কুমারী পোকা বলে, বিভিন্ন রকমের নামে ডাকে এটাকে। হ্যাঁ, ওদের কিন্তু তোমার এই লেকটা থাকে ডিগিং টাইপ, কারণ ওরা মাটি খুঁড়ে এনে উপরে বাসা বানায়। আর হচ্ছে পোলেন ক্যারিং টাইপ, যেমন হচ্ছে হানিবির হচ্ছে লেকটা হচ্ছে পোলেন ক্যারিং টাইপ। ঠিক আছে? আচ্ছা, 2 pairs of membranous wings, এটা তো আমরা স্টার্টিং এ পড়ে বলছি। They have 2 pairs of membranous wings. Hind wings are smaller than the front wings and interlocked with front wings by small hook. এটা সব ক্ষেত্রে সমান না। হানিবির ক্ষেত্রে যে কাজটি হয় আমি তোমাদেরকে একটু পরে এখানে একটু ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি। যে এই hind wingsটা একটু স্মলার হয় than the front wings, and hind wings এর মধ্যে কি থাকে জানো? ফ্রন্ট যেটা থাকে, হ্যাঁ, ফ্রন্ট যে অ্যান্টেরিয়র মার্জিন যেটা থাকে কস্টা, হ্যাঁ, এখানে হুক থাকে অনেকগুলো হুক। যেই হুক দিয়ে করে কি যে এটার ফ্রন্ট উইং এর যে পোস্টেরিয়র মার্জিন আছে এটার সঙ্গে আটকানো থাকে, যেরকম এভাবে আটকিয়ে দেয় ডিউরিং ফ্লাইট, যখন উড়ে না তখন এরকম হুক দিয়ে এভাবে আটকিয়ে দেয়। হ্যাঁ, এই যে এটাকে হ্যামউইলি বলে বা হুকলেট বলে। এটাকে কি বলা হয়? এই যে হুকের মতো স্ট্রাকচার, এটাকে বলা হয় হ্যামউইলি। এটাই বলতেছে এখানে। হাইন্ড উইংস আর স্মলার দ্যান দ্য ফ্রন্ট উইংস এন্ড ইন্টারলকড উইথ ফ্রন্ট উইংস বাই স্মল হুকস অর হ্যামউইলি ডিউরিং ফ্লাইট। ইজিলি নর্মাল অবস্থায় এটা আটকানো থাকে না, খোলা অবস্থায় থাকে, আর দুইটা উইং সেপারেট অবস্থায় থাকে। কিন্তু যখন উড়ে তখন করে কি এই তোমার এই হ্যামউইলি দিয়ে ওই ফ্রন্ট উইং এর পোস্টেরিয়র যে মার্জিন আছে মার্জিনের সঙ্গে লক করে আটকিয়ে দেয়। ফলে হয় কি এই তোমার হানিবি ফ্লাইং করার জন্য ভালো শক্তি পায়। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এদেরকে কিন্তু এই অর্ডারটাকে কিন্তু দুইটা সাব অর্ডারে ভাগ করেছে। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাপোক্রিটা আর একটা হচ্ছে সিমফাইটা। একটা হচ্ছে অ্যাপোক্রিটা আর একটা হচ্ছে সিমফাইটা। তোমরা যদি এখানে দেখো যে এই যে এটা হচ্ছে কি ইন অ্যাপোক্রিটা, একটা হচ্ছে অ্যাপোক্রিটা আর একটা কি বললাম তোমাদেরকে সিমফাইটা। এখানে আছে সিমফাইটা। আসলে এই লেভেলে তো ডিটেইল পড়ানো হয় না, তো কোথাও লেখা আছে সিমফাইটা? দেখো তো, লেখা নাই। আচ্ছা, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। একটা অ্যাপোক্রিটা আর একটা হচ্ছে সিমফাইটা। আমি এখানে লিখে দিই SYMPHYTA, সিমফাইটা। আচ্ছা, অ্যাপোক্রিটা আসলে অর্ডার একই, এই অর্ডারটাকে দুইটা ভাগে ভাগ করছে। হ্যাঁ, এই অ্যাপোক্রিটা যেটা আছে, ইন অ্যাপোক্রিটা দেখো থোরাক্স এন্ড অ্যাবডোমেন্স আর সেপারেটেড বাই ন্যারো ওয়েস্ট অর পেটিউল। আমি এখানে একটা ছবি আঁকি, তোমরা যদি একটু খেয়াল করে দেখো। আমি এটা যদি একটু এখানে একটা ছবি আঁকি, এই যে থোরাক্স আছে না, এই থোরাক্সের সঙ্গে অ্যাবডোমিনাল কিছু সেগমেন্ট ফিউজড হয়ে যেরকম চিকন পেটিউল তৈরি করে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার থোরাক্স। এটা হচ্ছে থোরাক্স, বাট ফিউ সেগমেন্টস অফ অ্যাবডোমেন fused with thorax and form a narrow petioles, but the other part of the abdomen remains normal, swollen. So এই যে দেখো অ্যাবডোমেনে কিছু পার্ট থোরাক্সের সঙ্গে ফিউজড হয়ে একটা তোমার ন্যারো স্টক লাইক স্ট্রাকচার গঠন করে থাকে, এটাকে বলা হয় কি প্যাটিউল। প্যাটিউল, TIO ও বাদ পড়ছে, প্যাটিউল। এই যে এখানে যেটা বলতেছে পেটিউল, PETIOL, পেটিউল বা ওয়েস্ট বলা হয়। বুঝতে পেরেছো? ওয়েস্ট। কাজেই এই অ্যাপোক্রিটাতে কি হচ্ছে আমার, দেখো abdomens are separated by narrow waist or petioles. Following the petioles, the rest of the abdominal segments are collectively known as gaster. এই যে some few segments of abdomen are fused with the thorax and form a stalk-like structure which is called petiole. এটা হচ্ছে কি আমার petiole. But the remaining swollen part of the abdomen is called gaster. এটাকে কি বলা হচ্ছে তোমার gaster, GASTER, gaster. এই দেখো যে এখানে লেখা আছে গ্যাস্টার, GASTER, গ্যাস্টার। বোঝা গেছে জিনিসটা? কাজে অ্যাপোক্রিটাতে কি দেখা যায়, ফিউ সেগমেন্টস অফ দ্য anterior abdominal segment fused with the thorax and form a stalk like structure called petiole, and this petiole separated the শুনতে পাচ্ছ? জি স্যার। Separated the distinctly the abdomen and the thorax. বোঝা গেছে? So
petiole is present in Apocrita, but in case of Symphyta, what happens? In case of Symphyta, there is no petiole. বুঝাইতে পারছি কিনা? There is no petiole. That means the thorax and abdomen are not separated distinctly. বোঝা গেছে? এটা হচ্ছে আমার সিমফাইটা আর এটা হচ্ছে আমার অ্যাপোক্রিটা। বুঝেছো তোমরা? আচ্ছা, তাহলে এন্ড, তারপর হচ্ছে আমার ওয়াস্প, হানিবি, এগুলো কি বলো? অ্যাপোক্রিটা না সিমফাইটা? অ্যাপোক্রিটা। অ্যাপোক্রিটা, কারণ এতে থোরাক্স এন্ড অ্যাবডোমেনের মাঝখানে একটা পেটিউল থাকে, ঠিক আছে? আর সিমফাইটা হলো সফ্লাই। হ্যাঁ, সিমফাইটার এক্সাম্পল হচ্ছে সফ্লাই, এই যে দেখো লেখা আছে সফ্লাই, এটা হচ্ছে সিমফাইটা। অর্থাৎ সফ্লাইয়ের ক্ষেত্রে অ্যাবডোমেন এবং থোরাক্সের মাঝখানে কোনো পেটিউল থাকবে না। ক্লিয়ার? স্যার পেটিউল স্যার অ্যারাকনিডে থাকে স্যার, জানতাম। কি স্যার পেটিউল থাকে না কিসের? স্যার অ্যারাকনিড, স্যার অ্যারাকনিড। হ্যাঁ, থাকে, থাকতে পারে। মাকড়সা। হ্যাঁ, ওটা আমি তো মাকড়সা পড়াচ্ছি না, আমি তো পোকা পড়াচ্ছি। থাকতে পারে, আচ্ছা অ্যারাকনিডেতেও তো থাকবে পেটিউল, সমস্যা নাই। আমি তো ইনসেক্ট পড়াচ্ছি, ঠিক আছে? ওটা আলাদা গ্রুপ, এটা হলো ইনসেক্টা গ্রুপ, ঠিক আছে? আর ওটা হলো অ্যারাকনিডা। ওকে, তোমরা বুঝতে পেরেছো জিনিসটা? আচ্ছা, তাহলে হাইমেনোপটেরাকে ব্রডলি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাপোক্রিটা আর একটা হচ্ছে সিমফাইটা। আর ইন অ্যাপোক্রিটা আমার কি থাকতেছে, এখন আমি সব ডিলিট দিচ্ছি ড্রয়িং গুলো। ইন অ্যাপোক্রিটা head and abdomen are separated by narrow waist or petiole. Following the petioles, the rest of the abdominal segments are collectively known as gaster. অনেক সময় ভাইভাতে বলে what is gaster, what is petiole, ভাইভাতে বলে। এখন তোমরা বলতে পারবে না যে স্যার some few fragments of the abdomen fuse together with the thorax and form a stalk-like structure which is called petiole. The remaining swollen part of the abdomen is called gaster. ঠিক আছে? আচ্ছা, ovipositor, they have very well developed ovipositor adopted for sowing. ওই যে বললাম না সফ্লাই, এরা করে কি সোয়িং, অর্থাৎ করে কি পাতার মধ্যে ডিম পাড়ার পর, বুঝতে পেরেছো? পাতার মধ্যে ডিম পাড়ার পর এবার ওভিপোজিটর করাতের মতো হয়, দাঁতালো হয়। ওই পাতার বোটাটা কেটে পাতাটাকে মাটিতে ফেলে দেয়। কেন ফেলে দেয় জানো? কারণ হচ্ছে ডিম পাড়ার পর যদি লার্ভাটা যে মাটিতে পড়ে ও মারা যায়, এর জন্য আল্লাহ তাআলা এইভাবে ওদেরকে তৈরি করে দিয়েছে। হ্যাঁ, যে ডিম পেড়েই করে কি পাতাটাকে কেটে দেয়। আর এই সফ্লাইয়ের লার্ভাল স্টেজটা খুব শর্ট হয়ে থাকে। হ্যালো, লার্ভাল স্টেজটা খুব শর্ট হয়ে থাকে, ফলে হয় কি ওই যে পাতাটা কেটে ফেলে দিল, ওই পাতাটুকু খেতে খেতেই তার লার্ভাল স্টেজ কমপ্লিট। আর পিউপেশনটা হয় কোথায় জানো? সয়েলে হয়, মাটিতে হয়। কাজে লার্ভা যদি পিউপেশনের জন্য উপরের সয়েল থেকে মাটিতে পড়ে মারা যায়, এর জন্য আল্লাহ এইভাবে তৈরি করে দিচ্ছে। এই পোকাটা করে কি কচি পাতার মধ্যে ডিম পেড়ে আস্তে করে বোটাটা কেটে দেয়। কেটে দিলে পাতাটা মাটিতে পড়ে, ওখানেই ওই তোমার ওই পাতাটা খেয়ে লার্ভাটা ডিম ফোটার পর পাতাটা খায়, ডিম পাতাটা মারা যেতে যেতে ডিম ফুটে যায় 24 আওয়ার্স এর মধ্যে। পাতাটা খেয়ে তারপর পিউপেশন হয়ে যায়, সফ্লাই। পিয়ার্সিং, হ্যাঁ, যেমন প্যারাসাইট, একটু আগে তোমাদেরকে দেখালাম যে এক প্যারাসাইট বা লার্ভাল প্যারাসাইট, ওরা পিয়ার্সিং করে কি ওভিপোজিটর এর ভিতর ঢুকিয়ে দেয়, লার্ভার বডির ভিতরে ঢুকিয়ে দেয়, এগের ভিতরে ঢুকিয়ে দেয়, দিয়ে ওখানে ডিম পেড়ে দেয়। পিয়ার্সিং টাইপ ওভিপোজিটর। এন্ড স্টিঙ্গিং, স্টিঙ্গিং এর তো সবচেয়ে ভালো এক্সাম্পল আমরা জানি, তাই না? তোমরা কি সবাই তো বলতার কামড় খেয়েছো না? স্টিং, হ্যাঁ, তোমার ওটাকে কি বলে, মৌমাছির কামড়, অথবা তোমার বলতা বলি, সবাই কি স্টিঙ্গিং খেয়েছো না? হ্যালো, জি স্যার। এমন কি কেউ আছো আমার এই গ্রুপে 259 জনের মধ্যে কেউ বা হানিবি স্টিং খাও নাই? এমন কি কেউ আছো আজ পর্যন্ত খাও নাই? জি স্যার, আছি। আছো? তো খাইনি। কয়জন আছো তোমরা বলো তো দেখি? এই 265 জনের মধ্যে কয়জন আছো তোমরা স্টিং করো নাই? হ্যান্ড রেজ করছে মাত্র একজন, 3 জন, 5 জন। চুন লাগিয়ে দেয়, তাই না? ওখানে তো আসলে বেসিক্যালি অ্যাসিড থাকে, তো চুন লাগিয়ে দিলে ওটা নিউট্রালাইজ করে দেয়, ফলে আর ব্যথাটা আমাদের সেরে চলে যায়। তোমাদের বলে রাখি
স্যার অ্যান্টম বক্সের জন্য যখন কালেকশন করবে ওই সংখ্যা কমে যাবে স্যার ইনশাআল্লাহ। না না কমবে না, হ্যাঁ সংখ্যা কিছুটা কমতে পারে। আচ্ছা তোমাদেরকে একটা ভালো একটা এক্সাম্পল আমি দিয়ে রাখি, তোমরা হয়তো বা যারা জানো, আমি এই জিনিসটা আগেও জানতাম না, আসলে মানুষের জ্ঞানের তো কোনোই নাই, এত জ্ঞান তো মানুষ নিতে পারে না। হ্যাঁ, এই যে স্টিং এর মাধ্যমে একটা সিঙ্গেল স্টিং ইজ এনাফ টু কিল এ ম্যান, তুমি জানো? সেটা হচ্ছে এশিয়ান হর্নেট। আমি অস্ট্রেলিয়াতে মেলবোর্নে একটা কনফারেন্সে গিয়েছিলাম। হ্যাঁ, ওখানে দেখেছি এশিয়ান হর্নেট নামে একটা জায়ান্ট সাইজের তোমার ওয়াস্প আছে, যেটা স্টিং করলে একটা বা দুইটা স্টিং করলেই মানুষ মারা যেতে পারে, এরকম অনেক বিশাল সাইজ। হ্যাঁ, তো কাজেই এগুলো থেকে সাবধানে থাকতে হবে। আর ভেমরুল যেটা আছে আমাদের দেশের মধ্যে সবচেয়ে হলো ভেমরুলটা ডেঞ্জারাস, এটা থেকে একটু সাবধানে থাকতে হবে আর কি। এই তো ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে ওভিপোজিটর ডিফারেন্ট টাইপস হয়ে থাকে। লার্ভা, হ্যাঁ লার্ভা ডিফারেন্ট টাইপস। হ্যাঁ, ইউজুয়ালি তোমার ক্যাটারপিলার লাইক সফলাই ইজ ক্যাটারপিলার লাইক অর গ্রাব অর ম্যাগট লাইক, যেমন ভিস ওয়াস্প গ্রাব অথবা ম্যাগট লাইক। যেমন মনে করো হানিবি, হ্যাঁ হানিবির লার্ভা কি ম্যাগট লাইক, পা থাকে না, কিন্তু হানিবির লার্ভার কিন্তু পা থাকে না, ম্যাগট লাইক। আচ্ছা, পিপা usually with functional mandibles, often within a cocoon. পিপাগুলো কখনো কখনো কোকুনে হয়, তো এদের ফাংশনাল ম্যান্ডিবল থাকে। মেটামরফোসিস কমপ্লিট, এই তোমার হাইমেনোপটেরা মেটামরফোসিস কমপ্লিট হয়ে থাকে। আচ্ছা, ইকোনমিক ইম্পর্টেন্স, although some species are regarded as pests, যেমন ফর এক্সাম্পল সফলাই, most of the hymenopteran insects are extremely beneficial either as natural enemies of insect pests or as pollinators of flowering plant. একটা মনে রাখবা, অধিকাংশ হাইমেনোপটেরাল ইনসেক্ট গুলোই কি আমাদের উপকারে আসে, সেটা আমাদের বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট হিসেবে, হ্যাঁ যেমন এগ প্যারাসাইট বা লার্ভাল প্যারাসাইট, অথবা ইন্ডাস্ট্রিয়াল ইনসেক্ট হিসেবে যেমন মনে করো হানিবি, অথবা পলিনেটরস হিসেবে আমাদের উপকার করে থাকে। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এই যে তোমাদেরকে যে বললাম যে বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট এগ প্যারাসাইট লার্ভাল প্যারাসাইট, এটা আমাদের উপকার করে থাকে। কিভাবে করে থাকে? এভাবে করে থাকে যে জমিতে যদি কোনো ধরো একটা ধরো আমার ই গাছ আছে, নাম কি, ক্যাবেজ আছে, হ্যাঁ ক্যাবেজের পাতা খাচ্ছে কোনো একটা ক্যাটারপিলার, খেয়ে নষ্ট করে ফেলতেছে, তখন যদি ওই লার্ভার মধ্যে একটা লার্ভাল প্যারাসাইট এসে ডিম পেড়ে দেয়, তাহলে কি হবে? ওই ক্যাবেজের লার্ভাটা ওখানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে হ্যাঁ মারা যায়। ফলে কি আমার এগ্রিকালচার আর ক্ষতিগ্রস্ত হচ্ছে না। ন্যাচারালি কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে প্রচুর, আমরা চোখে দেখছি না। এর জন্য কিন্তু বলে এখন হ্যাঁ যে যত্রতত্র কেমিক্যাল ইনসেক্টিসাইড ইউজ করো না। ইউজ করলে কি হবে? আমার টার্গেট পোকা যেটাও মারা যায়, নন টার্গেট পোকা যেগুলো আছে আমার, যেমন ন্যাচারাল এনিমি আছে, পলিনেটরস আছে, ওগুলোও কিন্তু মারা যায়। এর জন্য বলতেছে যখন ইকোনমিক ইনজুরি লেভেল ক্রস করবে, যখন ক্ষতির মাত্রা বেশি হবে, কেবল তখনই পেস্টিসাইড দিও। আর ব্রড স্পেকট্রাম পেস্টিসাইড দিও না, টার্গেট পেস্টিসাইড দিও। এই কথাগুলো কিন্তু এখন বলে। বুঝতে পেরেছো তোমরা সবাই? জি স্যার। আচ্ছা, ওই যে সিম ফাইটার কথাটা বলছে আর কি, সফলাই যে তোকে ডিম পেরে পাতা কেটে, দরকার নাই আর কিছু দরকার নাই, এ পর্যন্ত যথেষ্ট, আর দরকার নাই। এর আন্ডারে আমি এই ফ্যামিলি গুলো পড়াবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তোমরা সে পর্যন্ত সবাই ভালো থেকো। হ্যাঁ, তাহলে আমরা কি শিখলাম? এট এ গ্ল্যান্স হাইমেনোপটেরা থেকে, হাইমেনোপটেরাল ইনসেক্টস হ্যাভ 2 পেয়ার অফ মেমব্রেনাস উইং। একদম আমরা উপর থেকে শুরু করি। তোমরা যখন ক্যারেক্টার গুলো লিখবে স্টুডেন্ট, একটা শুনে রাখো, তোমরা যখন ক্যারেক্টার লেখা শুরু করবে, তোমরা তো জানো যে ইনসেক্টের বডি ইজ ডিভাইডেড ইনটু 3 ডিস্টিংক্ট রিজিয়ন, তাই না? হেড, থোরাক্স এন্ড অ্যাবডোমেন। হেড থেকে শুরু করবে ক্যারেক্টার লেখা, আস্তে আস্তে একদম অ্যাবডোমেন পর্যন্ত চলে যাবে, তাহলেই দেখবা একদম ক্লিয়ার হবে। যেমন ইন কেস অফ হাইমেনোপটেরাল ইনসেক্টস, আমরা কি জানি? জেনিকুলেট টাইপ স্যার। হ্যাঁ, এন্টেনা মোস্টলি জেনিকুলেট টাইপ, মোস্টলি কিন্তু নট জেনিকুলেট টাইপ, মোস্টলি। সাম ইনসেক্টস হ্যাভ তোমার নরমাল ফিলিফর্ম টাইপ এন্টেনা, মোস্টলি জেনিকুলেট টাইপ। মাউথ পার্টস চুইং টাইপ, চুইং বাইটিং টাইপ, তাই না? তারপর চলে গিয়ে তোমার চুইং ল্যাপিং টাইপ, সাইফোনিং টাইপ। তারপর এন্টেনা কম্পাউন্ড আই লার্জ এন্ড ওয়েল ডেভেলপড। তারপর তুমি চলে যাও হচ্ছে উইং, 2 পেয়ার্স অফ উইং এন্ড বোথ পেয়ার্স অফ উইংস আর মেমব্রেনাস। তারপর বলে দাও যে হেমিউলি প্রেজেন্ট, তাই না? তারপর কি বলে দিবা? অ্যাবডোমেনের মধ্যে আসলে আমার আসলো হচ্ছে যে তোমার ওভিপোজিটর চলে আসছে, তাই না? ওভিপোজিটর ওয়েল ডেভেলপড, অ্যাডাপ্টেড ফর কি সোয়িং, স্টিংিং, তাই না? অর তোমার পিয়ার্সিং। মেটামরফোসিস কমপ্লিট, হ্যাভ 4 স্টেজেস ইন দ্য লাইফ সাইকেল দিলা। তারপর ইকোনমিক ইম্পর্টেন্স লিখে ফেলবা, শেষ। ঠিক আছে সবাই? আমার কথা তো তোমরা বুঝতে পেরেছো না? আমার লেকচার তো ধরতে পারতেছো তোমরা? জি স্যার।
স্যার অ্যান্টের যে স্যার বড় সাইজটা আছে স্যার ওটার নাম কি? অ্যান্টের মধ্যে স্যার বড় লাল কালো। হ্যাঁ হ্যাঁ, অ্যান্ট বিভিন্ন রকমের আছে, হাজার হাজার স্পেসিস আছে অ্যান্টের। ও, স্যার, ঠিক এক আছে? ধরনের আছে যে কামড়ালে প্রচুর পরিমাণে বিষ করে, এটা মাঝালি বলে, মানে মানে আমাদের হ্যাঁ হ্যাঁ, রেড অ্যান্ট যেটা, ওটাকে ওটা- ফায়ার অ্যান্ট বলে, ফায়ার অ্যান্ট। ফায়ার। লাল বড় যেটা স্যার ফায়ার এইটার অ্যান্ট। থেকে বাঁচার উপায় কি স্যার? আমাদের বাড়িতে অনেক বেশি পরিমাণে হয়েছে। ফায়ার অ্যান্ট আছে, ওটা তো তোমার মানুষের জন্য আশীর্বাদ। ফায়ার অ্যান্ট কেন স্যার? কারণ তোমার যে অপকারী যে সমস্ত পোকা আছে, আমাদের এক গবেষণায় দেখা গেছে, কিছুদিন আগে এক পিএইচডি ছাত্র পিএইচডি করে গেল আমাদের এখান থেকে, ফায়ার অ্যান্টের অ্যাটাক থাকলে ওই আম গাছে তোমার হপার পোকার আক্রমণ হয় না, হপার পোকা খেয়ে ফেলে। ফায়ার অ্যান্ট কি তোমাদের কোনো সমস্যা করছে? স্যার জি স্যার, আমাদের আম গাছটা স্যার আমাদের একদম জানালার পাশে, এই কারণে আমাদের ঘরের ভিতরেও চলে আসে। হ্যাঁ, ওই ডালপালা গুলো ছেটে রাখবা যেন ঘরের মধ্যে ডালপালার সাথে কোনো কন্টাক্ট না থাকে, তাহলেই হবে। ঠিক আছে, এটা তো তোমাদের জন্য ভালো উপকার। স্যার ওটার বডি খুব হার্ড টাইপের, শক্ত। হ্যাঁ হ্যাঁ, জানি। এবং এটাকে তোমার ট্রাইবাল পিপুলরা ফায়ার অ্যান্ড খেয়ে থাকে, ভর্তা বানিয়ে খেয়ে ফেলে। ডিম কি টিম বলেন স্যার, তো জমের বিষ পিছন থেকে বিষ মানে ইয়াটা ফুটায় দেয়। না, ওই তোমার ওই ডিম ডিম সহ হ্যাঁ, লবণ টবণ তেল টেল দিয়ে খেয়ে ফেলে। আমি দেখেছি নিজে, এই তোমার থাইল্যান্ড এবং আফ্রিকার ট্রাইবালরা। তোমরা তো জানো যে ইনসেক্ট কিন্তু শুধু আমাদের ফিড হিসেবেও কিন্তু ইউজ হয়, বুঝতে পেরেছো? ইনসেক্ট ইজ অলসো ইউজড অ্যাজ ফিড এন্ড ফুড। ফিড জি, হচ্ছে স্যার। লাইভ স্টকের ফিড এবং স্যার মানুষের ফায়ার খাদ্য। অ্যান্টের এই বিষটা স্যার আমাদের শরীরের জন্য কোনো ক্ষতি করে না? না মনে হয়, তাহলে তার খায় কিভাবে ওরা? আমি তো খাই নাই কোনোদিন। স্যার ওটা তো ফুলে যায়, ওটা কামড়ালে। কামড়ালে ফুলবে, হ্যাঁ, তো আমি খেতে দেখেছি।